ক্যান্ডিডেটদের উপর হামলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক আছে? আমার ট্রিটমেন্টটা দরকার না তারেক রহমান দরকার? এই ধর্ম রাজনীতি যারা করে তাদেরকে আপনি মন্ত্রণালয়তেও জায়গা দিচ্ছে। তারেক রহমান কেন বুঝলেন না? এত দেরি করে কেন বুঝলেন? স্বাধীনতার পর থেকে একের পর এক এখনো খালি লড়াই করেই যাচ্ছি। আলী রিয়াজ উনি নাকি আমেরিকা থেকে এসে দেশ ঠিক করে। যান কেন আপনি? ডাকলেই যাচ্ছেন, আইসা আবার বলতেছেন বিদেশি নাগরিক। ইলেকশন আর নো ইলেকশন, বিএনপি একটা বড় ক্রাইসিসে পড়তে যাচ্ছে। আওয়ামী লীগ এখন মাঠে আসুক, তখনই জামাত হয়ে যাবে বার্গেনিং পয়েন্ট। জামাতের চরিত্র সেই পাকিস্তান বা ব্রিটিশ আমলে যা ছিল এখনো সেই একই আছে। পুলিশ হেডকোয়ার্টার অবরোধের হুমকি দেওয়া হচ্ছে আইজিপি যদি পদত্যাগ না করে, আর উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা ভাবে ঠিক আছে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের লড়াই এবং ভোটের মাঠে প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জোট করছে। সেই জোট কেমন হলো, কতটা প্রভাব ফেলতে পারবে ভোটের মাঠে, সেই হিসেবটি বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ভোটের মাঠে জোটের প্রভাব। শুরুতেই মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচন যতই এগোচ্ছে, নির্বাচনের সামনে আমরা যতই যাচ্ছি, যতই দিন গড়াচ্ছে, ততই দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার যুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি বিএনপি জামাতের মধ্যে যে কথার যুদ্ধ তৈরি হয়েছে, তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। প্রথমে আমি 30 সেকেন্ড, সেটা হচ্ছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস। হ্যাঁ, জি। আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন, সেটা কিন্তু 13 মাস যাবত ইনঅ্যাক্টিভ। এটা এখন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি, কোনো সদস্য নিয়োগ দেওয়া হয়নি, অথচ মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয়েছে আগেই। তাইলে এই যে 13 মাস যাবত যে মানবাধিকার কমিশন ইনঅ্যাক্টিভ হয়ে থাকলো, এবং এই কমিশনে অনেক অভিযোগ পেন্ডিং হয়ে আছে, কেন এটাকে অ্যাক্টিভ করা হলো না? আমরা যে সংস্কার করলাম এত কিছু, তো মানবাধিকার কমিশন কাজ করতে পারছে। আপনি কিসের সংস্কার? আমরা বারবার করে বলতেছিলাম যে এগুলির মানে কোনো মূল্যই নাই। হ্যাঁ, আসল কাজ নাই, মানে অন্য কাজ নিয়ে ব্যস্ত। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তো কালকে বলতেছেন যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া এইসব সংস্কার লাভ হবে না। এই কথা আমরা অনেক আগে বলে রাখছি। এবং সংস্কারের প্রশ্নটা দেখেন এখন ফিকে হয়ে আসতেছে, কিন্তু হ্যাঁ, আরও ফিকে হবে। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই, পলিটিক্যাল কালচার নাই, সংস্কার করে বাড়াইলাম, হ্যাঁ, রাষ্ট্রের টাকা খরচ করে। আচ্ছা, তারেক রহমানের না আপনি বললেন, দেখেন তারেক রহমানের যে স্ট্যাটাস এবং বক্তব্য, সেটা হচ্ছে একটা রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে আসছে। হ্যাঁ, এবং এটা হাইলি ড্রামাটিক, এবং ড্রামাটিক বললে ভুল হবে, মেলো ড্রামাটিক। এবং এত বড় অ্যান্টি ক্লাইম্যাক্স আমরা নাটক সিনেমাতেও দেখি না। হ্যাঁ, এত বড় অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে ওই যে বললেন যে আপনারা তো জানেন 71-এ জামাত কি করছে না করে, কি লাখ লাখ মানুষ মারছে টারছে ইত্যাদি। আমি বলি কি, এটা তারেক রহমানের লেট রিয়েলাইজেশন, অনেক পরের উপলব্ধি। হ্যাঁ, এটা অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল। তো মানে লেট রিয়েলাইজেশন হয়েছে কি, একটু বলি, আমরা এই টকশোগুলো একটু বোরিং না করে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে যে লেট রিয়েলাইজেশন কিন্তু ব্যক্তি জীবনও ঘটে আমাদের। যেমন ধরেন, প্রেমিকাকে ফোন করছে, বিজি পাচ্ছে, 2-3 বার বিজি পাইছে, তো তার মধ্যে একটা সন্দেহ হলো কী ব্যাপার। এখন এইটা যদি সে ইনভেস্টিগেট করে, তাহলে দেখা যাবে যে আসলেই তাকে যখন জিজ্ঞাসা করে কী ব্যাপার, তোমার ফোন বিজি কেন, তখন বলে যে না, ভাইয়ের সাথে কথা বলছি, মার সাথে কথা বলছি, বা ইত্যাদি। তো 3-4 দিন হওয়ার পর, বিজি পাওয়ার পরে যখন সে ডাউটটা বড় হইলো আর কি, তখন ইনভেস্টিগেট করে দেখা গেল যে আসলে সে আরেকজনের সাথে, মানে সে ডুয়াল রোল প্লে করতেছে। সন্দেহ সবসময় মানে সন্দেহকে খুব সিরিয়াসলি দেখতে হয়। হ্যাঁ, এবং বলা হয়ে থাকে যে মানে ডাউট ইজ দি অরিজিন অফ উইজডম। আপনি যদি সন্দেহ না করেন, তাহলে আপনার কোনো দিন জ্ঞান বাড়বে না, প্রজ্ঞা বাড়বে না। হ্যাঁ, কিন্তু তারেক রহমান দেখেন, মানে এই সন্দেহ করলো না। এই যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটতেছিল, মানে গভর্নমেন্ট যে কাজগুলি করতেছিল বা জামাত যেগুলি বলতেছিল, তারেক রহমান সন্দেহ করলো না, এবং
আপনার আজকে তাকে জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে উল্টায় যেতে হলো। এত সরলতা দিয়ে, এত মানে এটাকে কি বলে, নাইভ হয়ে কিন্তু রাজনীতি করা যায় না। হ্যাঁ, এবং আজকে দেখেন কি অবস্থা, একেবারেই মানে কনফ্রন্টেশনে চলে। যে জামাত বিএনপির একটা সরকারের পার্টনার ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, 5ই আগস্টের পরে এই দুই দল এক ধরনের অ্যারেঞ্জমেন্টের গেম করছে আর কি। হ্যাঁ, সেই দুই দলটা একেবারেই বিপরীত মুখে চলে গেল এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হলো। এই জিনিসগুলো আগে যদি উনি করতেন তাহলে কিন্তু সিচুয়েশন এরকম করায় না। এখন দেন আমরা কিন্তু সব বুঝছিলাম, আমরা সাধারণ মানুষ কিন্তু সব, যেমন পার্সোনালি আমি বুঝতেছিলাম যে এই দেশকে একটা থিওক্রেটিক স্টেট, একটা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র বানানোর চেষ্টা চলতেছে, আমরা কিন্তু বুঝছিলাম। হ্যাঁ, কিন্তু তারেক রহমান কেন বুঝলেন না, এত দেরি করে কেন বুঝলেন? হ্যাঁ, এটা আমার কাছে খুব বিস্ময়। লিডার কি? লিডার হচ্ছে সমাজের অগ্রবর্তী শ্রেণী, তাই না? সে পাবলিককে লিড করবে। হ্যাঁ, পাবলিককে লিড করবে। অথচ কী করলেন উনি পাবলিকের লেজুর ভিত্তি করলেন। পাবলিক যেভাবে ভাবে উনি সেভাবে ভাবলেন। একটা লিড করার তো ব্যাপার আছে, তাই না? যে ডাইরেক্ট মানে ডাইরেকশনটা দিবে তো জাতিকে, যে আমরা এই ডাইরেকশনে যাইতে চাই। আমরা কোনো ডাইরেকশনই পাইলাম না। হ্যাঁ, উনি মানে জনগণকে অনুসরণ করলেন, মানে করলেন। এবং আজকে দেখেন বিএনপির অবস্থা কি। আমি সেদিন 3-4 দিন আগে আমি ওই RTV-তে বলছি যে বিএনপি ইলেকশন আর নো ইলেকশন, বিএনপি একটা বড় ক্রাইসিসে পড়তে যাচ্ছে। এবং দেখেন ক্রাইসিসটা কিন্তু অ্যাকুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কী হবে আমি জানি না। দেখেন কালকে তফসিল ঘোষণা করবে না নাকি আজকে অথবা কালকে যে কোনো সময় করতে। দেখেন একজন বলতেছে, আমি নাম বলতেছি না, বলতেছে যে এই মানে স্বৈরাচার প্ল্যান করছে, তারা 50 জন ক্যান্ডিডেটকে হত্যা করবে নির্বাচন বানচাল করার জন্য বলছে। কিন্তু এটা তো উনি এই 50 জন পাইলেন কোথায়? এটা 49 না, 51 না, একবারে 50টা কোথায় পেলেন উনি? তাই না? উনি বলতে পারতেন যে নির্বাচন বললেন 50টা, ওই রাশেদ খান উনি বলছে যে আপনার নির্বাচনকে বানচাল করতে স্বৈরাচার 50 জন ক্যান্ডিডেটকে হত্যা করে ফেলবে, এটা একটা প্ল্যান করছে, বুঝছেন? এখন দেখেন কোন রাশেদ খান? এই যে কি একটা পার্টি আছে না, ও ওই যে নূরের পার্টি, যাই হোক সেক্রেটারি। তো এখন তাহলে কি দাঁড়ালো, উনি কিন্তু পাগলারে বলতেছে নাও নারেস না। হ্যাঁ, মানে 50 জন মেরে ফেলবে, তাহলে যারা এগুলি নিয়ে ভাবতেইছে না তাদেরকে মাথায় একটা স্ট্রাইক করলো যে এটা করলেও করা যেতে পারে, মানে যারা নির্বাচন বানচাল করতে চায়। হ্যাঁ, তো এই অবস্থায় চলে, স্বাভাবিক কেউ না, সব অ্যাবনর্মাল। হ্যাঁ, একটা এই কী বলে মেন্টাল হেলথ বলতে যেটা বোঝায়, মানসিক স্বাস্থ্য যেটা বোঝায়, সেইটা আমাদের শারীরিক স্বাস্থ্য আছে। এই জিমে যাচ্ছি, দেখেন না ওই যে কি বলে ওই তাজউদ্দিন সাহেবের ছেলে কি নাম জানি, বডি বিল্ডার, হ্যাঁ, জিমে যাচ্ছি, বডি ঠিক করতেছি, কিন্তু মেন্টাল হেলথ কিন্তু ওই দিক দিয়ে গেছে। হ্যাঁ, সবারই মানে মেন্টাল হেলথের মানে ভালো না। এবং দেখেন মানে আমরা 5ই আগস্টের পরে কী কী কাণ্ড ঘটছে এগুলি একটু রিভিউ করা দরকার, তা না হলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না। আমি এডিটোরিয়াল লিখছি 5ই আগস্টের পরে যত মামলা হয়েছে তার 56% হচ্ছে ভুয়া মামলা। এটা পিবিআই বলতেছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, এবং এই মামলাগুলো ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। 56% মামলা ভুয়া। আপনি ভাবেন কী কাণ্ড করছে, এবং নানা রকম অবিচার হয়েছে, নানা রকম হয়েছে, আমরা দেখছি। এবং দেখেন 5ই আগস্টের পরপর তোফাজ্জল নামের যে ঢাকা ইউনিভার্সিটি মানে রসিয়ে তাকে খাইয়ে তাকে হত্যা করছে, আমরা দেখি নাই, দেখছি তো, এগুলি কোনো অ্যাড্রেস করা হয়েছে? তারপর পুরান ঢাকা কী হয়েছে, পাথর নিক্ষেপ করে একজনকে হত্যা করা হয়েছে। এই যে বলে না যে এটা কি বলে যে কোনো পশুও আপনার মানুষের মতো শিল্পসম্মতভাবে হত্যা করতে পারবে না। হ্যাঁ, নো বিস্ট ক্যান কিল এনিবডি লাইক এ হিউম্যান বিইং। হ্যাঁ, মানুষ যেভাবে শিল্পসম্মতভাবে হত্যা করতে পারে কোনো পশুও পারবে না। এবং আমরা দেখছি তো পাথর নিক্ষেপ করে যে হত্যা করা হয়েছে এটা শিল্পসম্মত হত্যা, ইটস আর্টিস্টিক কিলিং। এবং এটা অ্যাড্রেস করে নেই আমাদের গভর্নমেন্ট, এগুলো অ্যাড্রেস করতে, কোনো ক্রিমিনালকে গভর্নমেন্ট আইনের আওতায় নিয়ে আসে নাই, যে কারণে আজকে টোটাল দেশ একটা ভয়াবহ অ্যানার্কির দিকে, ভয়াবহ একটা
মবক্রেসির দিকে চলে যাচ্ছে, এবং এই অ্যানার্কি, এই মবক্রেসির মধ্যে আমরা ইলেকশন করতে চাচ্ছি। ধন্যবাদ মাহবুব কামাল ভাই। আমি আপনার কাছে আরও একবার আসবো। আব্দুল সালাম ভাই, আপনার কাছে এবার একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছেন যে ইলেকশন হোক আর না হোক, বিএনপি একটি বড় ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে, আসলেই কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। শোনেন, এটা ওই ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখনও বলছি আমি যে এই একই মানে ইসের উত্তর আর কি, যে বিএনপির ক্রাইসিস না, ক্রাইসিসটা দেশের। এখন এই ক্রাইসিসটা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারতেছি, সেইখানে আপনি বিএনপির পক্ষে বা বিপক্ষে এইটুকু বলতে পারেন যে বিএনপি প্রপারলি কতটুকু হ্যান্ডেল করতে পারলো কি পারলো না, কিন্তু ক্রাইসিসটা দেশের এবং এটা উত্তরণের দায়িত্বটা আমাদের সবার। তো কাজেই এখানে যেমন আমার বন্ধু যে কথাটা বললো শেষের দিকে ওইটাই আসি, যে 5ই আগস্টের পরে 60% মামলাই নাকি ভুয়া। তো 5ই আগস্টের পূর্বের সব মামলা কি জায়েজ? আমার এটা প্রশ্ন। এইটা কারণ এটা হলো কি, যে আসলে মিথ্যার উপরে ভর করে চললে যা হয়, আর বাস্তবতাটা এখানে আমার যতটুকু দায় আছে, আমার দায়টা যদি আমি নিরূপণ করতে পারি, তাহলে কিন্তু এখানে স্বাভাবিকভাবে মাহবুব কামালের কতটুকু দায় আছে সেটাও আমি বলতে পারবো। আর এককভাবে যদি শুধু আমার দায়িত্বটা নিরূপণ না করে যে সালামের দায়িত্বটা কী আছে সেটাকে আমি ফলো করে বলি, তাহলে আজকে এই দেশের অবস্থাটা হয়েছে এই কারণে আজকে এই অবস্থা। এই অবস্থাটা কেন আসলো? এই অবস্থাটা কি সামগ্রিকভাবে দেশের সবাই কি যার যার দায়িত্বটা সেভাবে পালন করতে পারছে বা করছে? সেভাবে করে নাই। যদি করতো আজকে রাজনীতিবিদদের উপরে আপনি দোষ চাপায় দেন। রাজনীতিবিদদের পাশাপাশি আজকে একজন লেখক, একজন বুদ্ধিজীবী, একজন আইনজীবী, একজন সমাজ সংস্কারক, যার যার দায়িত্বটা কি সে সেইভাবে পালন করছে? যদি পালন করতো তাহলে তো আজকে এই অবস্থাটা আসার কথা না, তাই না? যে আজকে সিম্পলি যদি খালি গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য একেবারে আজকে বিজয়ের মাস, ডিসেম্বর মাস, যে গণতন্ত্রের জন্য পাকিস্তানিদেরকে তাড়াইলাম, সেই গণতন্ত্রটা এখন পর্যন্ত সোনার হরিণ। যে গণতন্ত্রটাকে জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, তাই না? সেটার পরে স্বাধীনতার পর থেকে একের পর এক এখনও খালি লড়াই করেই যাচ্ছি, আর অভ্যুত্থান একটার পর একটা হয়েই যাচ্ছে, কিন্তু সেই সোনার হরিণ আর আমি ধরতে পারতেছি না। এবং সেইখানে একে অপরকে খালি দোষারোপই করতেছি, কিন্তু আমার দোষারোপটা আমার যে ফলটা আমি কিন্তু সেটাকে মানে আইডেন্টিফাই করে আমার দায়িত্বটা আমি পালন করতেছি না। তো আসলে আজকে জাতিগতভাবে সমস্যাটা আমাদের এইখানেই। দেখেন, আমরা কিন্তু ভেরি বিগিনিং একদম 5ই আগস্টের পর থেকেই বলে আসছি যে রাষ্ট্র পরিচালনা করাটা তো সহজ কথা না। আমরা বলছি যে আপনারা এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা সবাই বলছি এটা আমাদের সরকার, আমরা আনছি, যেভাবেই আসুক না কেন। আমরা বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান, কি সংস্কার করতে চান, তার জন্য কতদিন আপনার সময় দরকার, নির্বাচনটা কবে, কিভাবে করতে চান। কিন্তু এই পর্যন্ত সেই রোড ম্যাপটা দিয়ে আসলো না। যদি দিত বা আলোচনা করতো তাহলে কিন্তু আজকের ওই শিক্ষা কমিশন যে একটা দরকার, এটা তারা যেরকম ভুলে গেছে এরকম ভুলতো না। আজকে আমার বন্ধু যেটা বললো যে মানবাধিকার কমিশন এতদিন পর্যন্ত নাই, এই ব্যাপারে তো ডক্টর ইউনূস সাহেব তো তার সাথে যারা আছে তারা তো সব মানবাধিকার কর্মী, তার সাথে ছিল ছাত্ররা, তার মধ্যে শিক্ষা কমিশন হয়নি। তো এর জন্যই যে এই বিষয়গুলো যে এত, কারণ আমরা তো দেখছি যে কিভাবে আকবর আলীর সাহেবের মতো লোক, হোসেন জিল্লুর সাহেবের মতো লোক একটা এরকমও কিন্তু একটা গভর্নমেন্ট হয়েছিল, সেই গভর্নমেন্টও কিছুদিনের মধ্যে আমরা দেখছি সারেন্ডারই বলবো আমি, তারা ব্যর্থ হয়েছে। তো আজকে সেই ব্যর্থতার গ্লানি, আজকে এই সরকারটা ব্যর্থ হবে আমরা সেটা চাই না। কারণ এই সরকার ব্যর্থতার মধ্যে দিয়ে যে অবস্থাটা দিয়ে যাবে, এটাকে মোচন করবে কে? আবার তো ঘুরে ফিরে সেই রাজনীতিবিদদের কাঁধে সবকিছু আপনি ঢেলে দেবেন, আপনার ব্যর্থতা আপনি ঢেলে দিবেন সব রাজনীতিবিদদের হাতে। অথচ রাজনীতিটাকে পরিষ্কার করার জন্য বা রাজনীতিটাকে স্বচ্ছময় করার জন্য বারবার যেভাবে বলছি আমরা যে রাজনীতিবিদদেরকে ইনভলভ করেন,
আপনি পলিটিশিয়ানদের সাথে কথাবার্তা বলেন কি সেই কথাগুলো তো সেভাবে হয়নি, যদিও সংস্কারের জন্য কিন্তু বলতে পারেন ঐক্যমত্য আপনি কমিশনে যে তো সব দীর্ঘদিন পলিটিক্যাল হয়েছে। লিডাররা ছিলেন। না, ঐক্যমত্য কমিশনটা কি হয়েছে আপনি বলেন, যে আমরা বিএনপির পক্ষ থেকে আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 31 দফা আমরা একটা সংস্কারের জন্য দিছি। এটা কি কখনো তারা কোনো এজেন্ডাতে আনছে? আপনি একই বিষয়গুলো হয়তো আলোচনা করছেন সংস্কার কমিশনে, কিন্তু আমি যে দিলাম আমরা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে মনে করে যে ওইখানে তো প্রথম দফাতেই আছে সাংবিধানিক সংস্কারের মানে কমিশন করার জন্য, যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি সংবিধানকে করার জন্য সংস্কার কমিশন করবে। তো এই জিনিসটা যে বিএনপি চায় বা বিএনপি চাচ্ছে, এই জিনিসটাই কি কখনো আলোচনা হয়েছে বা বলছে এই সরকারের পক্ষ থেকে? অর্থাৎ বিষয়টা হলো যে আপনি খালি দোষারোপ করার জন্য, যে তাই না, আগে তো বলছে যে 50 বছরে রাজনীতিবিদরা কিছু পারে নাই, তারা এখানে অল্প সময়ের মধ্যে পাইলে যাবে। তো এখন কি পারছে তারা? কিছু ডিমও তো পারতে পারে না, যে ডিমগুলো ভাইজে আমরা খাইতে পারি, ডিমের দাম কমতে পারে, সেটাও তো হয় না। একটু যোগ করে সালাম ভাই, মাহবুব কামাল ভাই যেটা ক্রাইসিস বলতে বুঝিয়েছেন সেটাকে এমন কিনা যে এই এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, মানে এর কারণে ক্রাইসিসে পড়তে পারেন কিনা মাহবুব কামাল ভাই এমনটা বুঝিয়েছেন? একটা হলো আমি ওইটাও ন্যাশনাল ক্রাইসিস, আপনি ওইটাকেও শুধু বিএনপির ক্রাইসিস বললে হবে না। তার মানে কি বেগম খালেদা জিয়া বর্তমানে একটা জাতীয় নেত্রী, আজকের এই অবস্থাটা কেন আসলো, বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থাটা কেন হইলো? আমি এটা বলতেছি, যেটা বলতে পারেন আপনি যে দোষটা মানে ডাইভার্ট করার জন্য আমি বলতেছি, সেটা না। অর্থাৎ সেই সময় কি মাহবুব কামাল কয়টা লেখা লিখছে যে বেগম খালেদা জিয়ার আজকে এই যে তার যে ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে পাঠানো হচ্ছে না, এটা যে একটা মানবাধিকার কর্মী হিসাবে বা একটা লেখক হিসাবে সে কতটুকু সেটাকে লিখছে, তার দায়টা কতটুকু? অর্থাৎ আমি যেটা বলতেছি যে এখনও আমাদের সময় আছে যে সব কিছু ভুলে যেয়ে একটা জাতীয় ঐক্যমত্য দরকার, যে আমি দেশটাকে আমি একটা ডেমোক্রেটিক প্রসেসে ট্রান্সফার করতে চাই, এবং এখানে করার জন্য এই সরকার সহ সকলে মিলে আমরা একটা নির্বাচন করলে কোন নির্বাচন কিভাবে হলে সেটা ভালো হতে পারে, সেটাকে যদি আমরা একমত হই, এবং একমত হই এখানে আজকে কি এটা তো এই প্রশ্নটা যেটা আসছে যে আমরা জামাতকে চিনতে ভুল করছি, আসলে জামাতকে চিনতে ভুল করার কোনো কারণ নাই। জামাতের চরিত্র সেই পাকিস্তান বা ব্রিটিশ আমলে যা ছিল এখনও সেই একই আছে, কাজে এটার চেনা না চেনা তো, কিন্তু বিষয়টা হলো যে পরিস্থিতি কখন আপনাকে কোন দিকে ঠেলে দেয়। পরিস্থিতি সেই সময় ঠেলে দিছে যে বিএনপিকে এমন অবস্থায় আওয়ামী লীগ বা স্বৈরাচার নিয়ে গেছে, সেই সময় সেই অবস্থায় তার ইমিডিয়েট যে কাছে আছে তার সাথে সে মিত্রতা করতে বাধ্য হয়েছে। কাজে সেই পরিবেশ সেই পরিস্থিতিটা আসলো কেন, সেটাও তো আসাটা আমাদের জন্য কাম্য না। কাজে এখনও সেটা বলে আবার আমি এটাকে অবহেলা করে পার পেতে চাই সেটাও না। তো এখন যেমন মনে করেন, এখন যদি আমি বলি যে বর্তমানে বাংলাদেশটাকে যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রটাকে যদি ফিরিয়ে আনতে হয়, আমার ভবিষ্যৎ স্বাধীনতাকে যদি নিশ্চিত করতে হয়, আমার মানবাধিকার যদি নিশ্চিত করতে হয়, এই মুহূর্তে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সামনে ক্ষমতায় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। আমি আরও একবার আসবো আপনার কাছে। রাজেক ভাই একটু আসতে চাই। একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে আর বলছে জামাতের মার্কাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে এবং তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটু জানতে চাই যে ধর্ম আর মুক্তিযুদ্ধের চেতনা আসলে কারা বিক্রি করছেন? আমি কি এইটারই জবাব দিব না ওইগুলোর আলাপ করব? আচ্ছা, আগে আপনার প্রশ্নের জবাব দিই। আমি আমার প্রশ্নের জবাব চাচ্ছি, আপনি চাইলে ধর্ম নিয়ে যে রাজনীতি বাংলাদেশে করে নাই কে? ধর্ম নিয়ে রাজনীতি করে নাই কে? আপনি যদি মনে থাকে যে আমরা হিজাব পরা ছবি দেখছিলাম হাতে তসবি নিয়ে, যে আমার সব মরে গেছে, আমি আপনাদের দিকে যখন তাকাই আমার ভাইকে দেখি, বাবাকে দেখি, ইত্যাদি ইত্যাদি। এই যে তসবি হাতে হিজাব পরা, ইট ইজ নাথিং বাট ব্ল্যাকমেইলিং দ্য সফট মানুষগুলারকে ক্যাশ করা। তাহলে আমি তসবি নিব কেন? 2 নম্বর আসেন, এই রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল কে? হুসাইন মোহাম্মদ এরশাদ করেছিল তো। কেন আপনার রাষ্ট্রধর্ম ইসলাম বানাইতে হবে? ইসলাম তো আপনার অন্তরে, নামাজ রোজা হজ যাকাত আপনার অন্তরে, তার মানে কি ওটাকে ক্যাশ করা।
আবার যদি আপনি ধর্ম রাজনীতি আনেন, ধর্ম রাজনীতি যারা করে তারাই তো ধরেন আজকে কারা? জামাত ইসলাম ধর্মীয় রাজনীতি করে। তো ধর্ম রাজনীতি করে একই পাশ সাথে তারা রাজাকারও, তাদের এই অপবাদ আছে, এই খেতাব তাদের আছে। আপনি এরশাদ বিরোধী আন্দোলন যখন করছেন তখন কিন্তু এই যে ধর্মের লোকগুলো তাদেরকে সাথে নিয়েছেন অ্যাজ ওয়েল অ্যাজ তারা রাজাকারও ছিল। তা আপনি তো ধর্মের লোকগুলোকে ব্যবহার করছেন। আবার যখন শাপলা চত্বরে আপনার লোকগুলো নিহত হইল, সেই ধর্মের লোকগুলোই আবার মাদার অফ কওমি উপাধি দেয়। কোথায় ধর্ম কিসের? সবাই ক্যাশ করে। আবার এই ধর্ম রাজনীতি যারা করে তাদেরকে আপনি মন্ত্রণালয়তেও জায়গা দিচ্ছেন, মন্ত্রী পর্যন্ত বানানো হয়েছে। তারা তো ধর্মীয় রাজনীতি করে। আবার এই ধর্মের রাজনীতি যারা তারা করে, তারা বলে আমরা নারী নেতৃত্ব বিশ্বাস করি না, সেই নারীর অধীনে আবার তারা মন্ত্রী হয়েছে। প্রশ্ন হচ্ছে কিছুই না, সবাই ক্যাশ করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কারণ 90% লোক মুসলমান, ধর্মকে সবাই ক্যাশ করে, 1 নম্বর। 2 নম্বর, যারা বলতেছে অমুকে ধর্মরে ক্যাশ করে, আপনার জান্নাতের টিকিট দিচ্ছে কিংবা আখেরাতে গিয়ে পাইবেন দাঁড়িপাল্লা, আপনি এটা আমলে নেন কেন? ডু ইউ বিলিভ ইট? আপনি আমলে নিচ্ছেন কেন? আমি তো নিই না, আমাকে তো টাচই করেন এই সমস্ত কথাবার্তা। বিকজ আপনি ইমানদার কিনা, আপনি যদি ওই তর্ক করেন, ওটা আপনাকে টাচ করবে কেন? কি বলছে আখেরাতে গিয়ে আপনি দেখবেন দাঁড়িপাল্লা, এটা আপনি বিশ্বাস করেন? বিশ্বাস না করলে আপনি এত এফেক্ট হয় কেন? আপনি যত স্টেজে নিয়ে আসতেছেন, যত মঞ্চে নিয়ে আসতেছেন, দে আর গেটিং বেনিফিট। আপনি আনেন কেন এটা? আমি ধর্মীয় রাজনীতির কথা বললাম। আবার যদি এইটা বলেন, ভাই একটা কথা বলছে লেট রিয়েলাইজেশন। লেট রিয়েলাইজেশন কোথায়? এই যে ধর্মের কথা, এদেরকে তো সবাই ব্যবহার করছে। আজকে যদি বাংলাদেশে বলা হয় যে আওয়ামী লীগের যাদের যাদের বিচার হয়েছে সেই বিচারগুলো বাদ দিয়া এখন যারা আছে নির্বাচন করতে পারবে, তাইলে আপনি এই জামাত কিন্তু আবার বার্গেনিং পয়েন্টে চলে যাবে। তখন আবার 2টা দল মাঠে থাকলে জামাত হয়ে যাবে কি পয়েন্টে? বার্গেনিং ইস্যুতে, যে সে যেদিকে যাবে সেই দিকে জিতবে, যেটা অতীতে আমরা দেখছি। এখন মাঠে একটা 2টা আমরা ছিলাম দ্বিদলীয় শাসনে, একটা বড় দল নাই বিধায় আপনি বহু কিছু বলতেছেন, জামাত আমার দরকার নাই। কিন্তু জামাতের রাজাকারী গন্ধ কখনো চলে যায়, কখনো আবার থাকে। দেশটা তো তামাশা না। আবার যদি আপনি আরেকটু পিছনে যাই, আমরা শাহজিদুর রহমানের মতো রাজাকারকে তো প্রধানমন্ত্রী বানানো হয়েছে। আপনি তো আপনার হিস্ট্রি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যানট চেঞ্জ ইউর হিস্ট্রি। আর হিস্ট্রি যদি চেঞ্জ করতে পারেন সেটা ভিন্ন কথা, দিস ওয়ে দ্যাট ওয়ে না। কাজেই ধর্মকে ব্যবহার করে নাই এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই। সুতরাং এটাকে মানুষকে সবাই ব্যবহার করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আপনি এখন ধর্মের লোকের গালি দিচ্ছেন, বরং ধর্ম বোঝে না। ধর্ম এমন একটা জিনিস, মিথ্যা বলা অন্যায়। এটা কি ধর্ম লাগবে? আইনেই তো আছে, ধর্মেও তাই বলে। আপনি এমন অনেক কথা আছে দেখবেন, ধর্ম একটা অ্যালার্জিও আমাদের। যদি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন, ওকে অ্যাকসেপ্টেড। শেক্সপিয়ার বলেছেন, ওকে ফাইন। যখনই বলবেন মোহাম্মদ বলেছে, ভাল লাগে না। এটাও থাকা ঠিক না। আর ধর্ম নিয়ে রাজনীতি সবাই করে। এইবার আসেন কিছু কথা বলি আমি। এই যে রাষ্ট্র পরিচালনা সহজ কথা নয়, সালাম ভাই বলছেন। রাজনীতিবিদদের কাছেই রাষ্ট্র থাকা উচিত। অফকোর্স আই ডু অ্যাডমিট, রাজনীতিবিদ ছাড়া রাষ্ট্র চালানো যায় না। কিন্তু আমাদের গত 53-54 বছরের রাজনীতিতে একটা জিনিসই দেখছি, কি? স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি, এই লড়াই চলতেছিল। এটা বন্ধ হয়ে গেছিল একটা পর্যায়ে। আবার যখন শেখ হাসিনার পতন হইল, এরপরে এই কথাটা আসতেছে। ভাবটা এরকম যে শেখ হাসিনা চলে যাওয়ার মানে বোধহয় আমার স্বাধীনতা চলে গেছে, আমার 71-এর যুদ্ধ চলে গেছে। যদি তাই হয় তাহলে তো বঙ্গবন্ধু হত্যা যাওয়ার পরও তো স্বাধীনতা চলে যাওয়ার কথা। জিয়া রহমান সাহেব ছিলেন মাঠের যোদ্ধা, 2টা লোকের তো অস্বীকার করতে পারবেন না। এক বঙ্গবন্ধু হইল স্থপতি বা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, আর মাঠে এক্সিকিউট করার অন্যতম নায়কের একজন জিয়া রহমান। 2জনই তো বেঁচে নাই, 2জনই তো ক্ষমতায় থাকাকালীন মারা গেছেন। আমার কি স্বাধীনতা চলে গেছে? আমার 71-এর মুক্তিযুদ্ধ চলে গেছে? এখন এমন একটা বয়ান তৈরি হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, অ্যাজ ইফ সে যে মানুষ মারছে, সে যে সেনা অফিসার হত্যা করছে, সে শাপলা চত্বর হত্যা করছে, আয়নাগর করছে, এইগুলাকে ম্লান করার জন্য আপনি অন্য একটা বয়ান নিয়ে আসছেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। ভাবটা এরকম, শেখ হাসিনা চলে গেছে মানে আমার স্বাধীনতা চলে গেছে। রাষ্ট্রের সমস্ত অর্জন ব্যক্তির উদ্যোগে হয়, গোষ্ঠীর উদ্যোগে হয়, কিন্তু অ্যাসেটটা রাষ্ট্রের। কাজে আপনি ওই চিৎকার করা, ওই বয়ান চলবে না। 2 নম্বর আসেন, লেট রিয়েলাইজেশন, যেটা ভাই বলছো সেটাই আমি বলতেছি। এই রিয়েলাইজেশন চলবে না, কারণ
আবারও বলছি, আওয়ামী লীগ এখন মাঠে আসুক, তখনই জামাত হয়ে যাবে বার্গেনিং পয়েন্ট, যে সে কোন দিকে যায়, অতীতে যেভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আপনি আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে রাষ্ট্র পরিচালনার কথা ভাই বলছে রাজনীতিবিদ, আমি একমত, কিন্তু আপনি আমার বাংলাদেশে যে সামরিক শাসনগুলো আসছে তার আগে সিভিল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল নাকি সামরিক গভর্নমেন্ট সরায় সামরিক গভর্নমেন্ট আসছে? কেন আসলো? এই যে লুপ হোল, এই যে ছিদ্র, রাজনৈতিক ছিদ্র তৈরি করে কারা? পলিটিশিয়ানরা। জিয়াউর রহমান সাহেব টেক ওভার করলেন, এরশাদ সাহেব টেক ওভার করলেন, 1/11 আসলো এবং ইউনূস সরকার আসলো। তার আগে তো সব গণতান্ত্রিক সরকার ছিল, রাজনৈতিক সরকার ছিল। সর্বোপরি বলবো, অথর্ব ইউনূস সাহেব কিংবা এনজিও সরকার 8 মাস টানা ইউনূস সরকারের সাথে কথা বলছে সংস্কার এবং ঐক্যমত্যের নামে। পরিপক্ক রাজনীতিবিদরা, তারা ঐক্যমত্যে কেন আসতে পারলো না? সেই দোষও কি আপনি ইউনূস সাহেব দিবেন? আবার আলী রিয়াজ, উনি নাকি আমেরিকার থেকে এসে দেশ ঠিক করে। যান কেন আপনি? ডাকলেই যাচ্ছেন, আইসা আবার বলতেছেন বিদেশি নাগরিক, ডাকলেই যাচ্ছেন, আইসা বলেন বিদেশি নাগরিক। কেন? কারণটা কি? যাচ্ছেন কেন? টোটাল ফেলিউর রাজনীতিবিদদের। আমি বহুবার বলছি, গেট লস্ট। ইউনূস সাহেব আপনার তারা দেন নাই কেন? খালি বোধহয় মানবতা, কি বলে আমরা সুযোগ দিয়েছিলাম। নো, পারেন নাই। কারণ সে ফেব্রুয়ারিতে চলে যাবে। এখনো তার গীবত করে আমার কি লাভ হচ্ছে? আমার তো নির্বাচনটা দরকার। এবং ফাইনালি নির্বাচন কিভাবে হবে আমি বলে দিচ্ছি, আমি আগেও বলছি, আজকেও বলতেছি। 3টা স্টেক হোল্ডার ঐক্যমত্যে আসতে হবে, নাহলে ইলেকশন হবে না। এবং হবে, সেটা সম্ভাবনা দেখা দিছে। 3টে স্টেক হোল্ডার, নাম্বার 1 সবচেয়ে বড় দল বিএনপি, পলিটিক্যাল পার্টি ফোর্স। নাম্বার 2 এরকম ক্রাইসিসের সশস্ত্র বাহিনী, আপনাকে মানতেই হবে। নাম্বার 3 সরকার নিজে। আপনি যদি গতকালকের তারেক রহমান সাহেবের বৈঠক দেখেন, পরিষ্কার 101 জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন 3 বাহিনীর। সেখানে উনি বলেছেন ওনার কিছু ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করেছেন। এবং ফাইনালি বেগম খালেদা জিয়ার সময় যিনি এসএসএফ এর ডিজি ছিলেন, তার কাছে উনি ক্ষমা চেয়েছেন। রুমি সাহেব ক্ষমা চেয়েছেন। উনি ভালো করেছেন না মন্দ করেছেন, দ্যাট ইজ নট মাই হেডেক, এবং সেই বিতর্কে আমি যাচ্ছি না, আমার ওপিনিয়ন আমি দিচ্ছি না। বাট এইটা বলার মানে হচ্ছে কি, এই স্টেক হোল্ডারের সাথে একটা ঐক্যমত্যে যেতে হবে। এবং এটা একটা সুলক্ষণ। যদি এখানে ঐক্যমত্য আসে, ব্যালেন্স হয়ে যায়, কিংবা তাদেরকে নিউট্রাল করা যায়, তাহলে দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে তারেক রহমান সাহেব হয়তো আসবেন, এবং এই 3টে স্টেক হোল্ডার অর্থাৎ আর্মি, তারেক রহমান সাহেব এবং আমার বর্তমান সরকার, 3টে স্টেক হোল্ডার ঐক্যমত্যে পৌঁছাইলে একটা নির্বাচন হবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহবুব কামাল ভাই, একটু আসতে চাই। রাজ্জাকি ভাই যেটা বললেন যে ঐক্যমত্য পৌঁছতে পারেনি, এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলো, কারণ যারা অংশ নিয়েছেন তারা পরিপক্ক রাজনীতিবিদ ছিলেন, তারপরেও কেন ঐক্যমত্য পৌঁছাতে পারেনি? বলি, প্রথমে আমার বন্ধুর যে বলল যে খালেদা জিয়ার অসুস্থতায় আমি কি লিখেছি, এত তো মনে নাই, তবে যেগুলি মনে আছে 2-1টা বলি। সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তখন আমি লিখছিলাম, আমার নিজের তো বলতে পারি না, আমি একজনকে কোট করে লিখছিলাম, যে একজন আমাকে বলছে যে খালেদা জিয়ার বাড়ি তো উচ্ছেদ করা হলো, যদি কখনো আমরা আসি, সে বিএনপির লোক, তাহলে 32 নম্বর ভেঙে দিব। এটাও আমি লিখছি কিন্তু, এবং তাই হয়েছে। আই ওয়াজ প্রফিটিক টু সে যে 32 নম্বর ভেঙে দেওয়া হবে, এগুলো লিখছি। তাহলে এই 32 নাম্বার মানে আমি বলতেছি, এই যে আমার বন্ধু যে বললো যে আমি কি লিখছি কিনা, বহু লিখছি, এগুলি এখন মনে আসতেছে না। যাই হোক, এখন কথাটা যেটা হচ্ছে, এই আমি আমার দায়িত্ব পালন করছি কিনা, বা আরেকজন রাম শাম যদু মধু টম ডিক হ্যারি তারা দায়িত্ব পালন করছে কিনা, সেটা প্রশ্ন করতেছেন উনি বন্ধু। কথাটা হচ্ছে, মানুষের মনোকাঠামো কারা তৈরি করে? দুইটা সংস্থা, একটা হচ্ছে পলিটিশিয়ান, আর একটা হচ্ছে মিডিয়া। পলিটিশিয়ান এবং মিডিয়া মানুষের মনস্তত্ত্বকে গঠন করে, তাই না? এখন পলিটিশিয়ান যদি আমাদের মনস্তত্ত্ব গঠন করতে না পারে, তো এটা পলিটিশিয়ানের ব্যর্থতা, আমার তো ব্যর্থতা না। তাদেরকে দেখাইতে হবে, অ্যারো চিহ্ন দেখাইতে হবে যে এদিকে যাও, তারপরে না আমি এদিকে যাব। আমার সামনে তো কোনো অ্যারো চিহ্নই নাই। আমি অ্যাড করি, পলিটিশিয়ান যখন ক্ষমতায় যায় তখন সবাইকে সতর্ক থাকতে হয়, আমি কি লিখবো না লিখবো, কিভাবে লিখবো। আমার সামনে কোনো অ্যারো চিহ্ন নাই, তা আমি কোন দিকে যাব? পলিটিশিয়ানদের দেখাইতে হবে যে দিস ইজ দ্য অ্যারো চিহ্ন, তোমরা এদিকে যাও।
তা পলিটিশিয়ানরা আমাদের মনোকাঠামো তৈরি করতে পারছে, আমি কিভাবে আমার দায়িত্ব পালন করব? আমি তো জানিই না আমার দায়িত্ব কী, তাই না? পলিটিশিয়ানরা হচ্ছে সমাজের সবচেয়ে অগ্রবর্তী শ্রেণী। তারা সোসাইটির কোর্স অফ ইভেন্টকে ইনফ্লুয়েন্স করে, সোশ্যাল ডিনামিক্সকে ইনফ্লুয়েন্স করে। তারা যদি আমাদেরকে গাইড করতে না পারে তাহলে তো এটা আমাদের ব্যর্থতা না। দেখেন পলিটিশিয়ানরা কীরকম, দেখেন আমার বন্ধু দিয়ে আমি ইয়ে করি। আমার বন্ধু, আমরা 70 দশকে ঢাকা শহরে রাজনীতি করছি, ঠিক আছে? সে ঢাকা শহরের ছাত্রলীগের মেইন রাজনীতিটা সে করছে। এরপরে ঢাকা শহরের সমস্ত রাজনীতি বিএনপির আমলে, সব আমলেই ঢাকার পলিটিক্স মানে হচ্ছে 2-3টা নাম। একটা হচ্ছে আব্দুল সালাম, একটা হচ্ছে সাদেক হোসেন খোকা, আর একটা হচ্ছে মির্জা আব্বাস। এই 3-4টা নাম, হ্যাঁ। অথচ ঢাকা শহরে এত লোককে নমিনেশন দেওয়া হলো, তাকে নমিনেশন দেওয়া হলো না। ইজ দিস পলিটিশিয়ান? এর নামে কি পলিটিশিয়ান? হ্যাঁ, তাকে নমিনেশন দেওয়া হলো। অথচ ঢাকা শহরের অলি গলি, অন্ধি সন্ধি, ঢাকা শহরের মানুষের সাইকোলজি সব তার নখদর পড়ে। দীর্ঘ 50 বছর সে ঢাকা শহরে রাজনীতি করছে, অন্য কোথাও রাজনীতি করে নাই। তাইলে ঢাকা শহরে এতগুলি আসন, তাকে একটা আসনও নমিনেশন দিল না। তো এই পলিটিশিয়ান মানে কি আমাদের দোষ? সবই আমাদের দোষ। দেখেন, এই ধর্মের ব্যাপার আসলো না। আর টিভিতে কালকে আমি একটা প্রশ্ন করছি, আমার সাথে জামাতের একজন প্রার্থী ছিলেন। আমি তাকে 2টা প্রশ্ন করছি। একটা হচ্ছে যে আপনারা তো 1941-এ জামাত যখন গঠন হয় তখন থেকে আপনারা শরিয়া আইনকে বলতেছেন যে আপনাদের উদ্দেশ্য আদর্শ হচ্ছে শরিয়া আইন। ইভেন পাকিস্তান আমলে যখন আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন করলো তখন আপনারা এটা মানলেন না, বিরোধিতা করলেন, কারণ এটা শরিয়া আইনের সাথে কন্ট্রাডিক্ট করে। ওটা তো একটা আধুনিক আইন ছিল। কিন্তু এই দীর্ঘদিন পরে 2012 সালে আপনারা বললেন যে শরিয়া আইন না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করব। 2012 সালে কিন্তু আই রিমেম্বার। এখন আর শরিয়া আইন টাইন বলেন না, এখন গণতন্ত্র এইসব বলতেছেন। তা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন কিনা এটা আমি জানতে চাই। হ্যাঁ, এখন তো বলতেছেন না কিছু, ক্ষমতা যাওয়ার পর যদি বলেন যে না আমরা তো শরিয়া আইনের দল, সেইটা আমি জানতে চাই। আর 2 নম্বর আমি জানতে চাই যে 71-এ যে আপনাদের ভূমিকা, আপনারা তো মানবতা বিরোধী অপরাধ করেন না, কারণ আপনাদের তখন বয়সই হয় নাই। তো আপনারা যে আপনাদের পূর্ববর্তী জেনারেশন তাদের লিগাসিটা বহন করছেন কিনা, নাকি আপনাদের কোনো নতুন রিয়েলাইজেশন আছে, সেইটা আমরা জানতে চাই। 71-এর ব্যাপারে আপনারা স্ট্রেট কাট বলেন যে কি আপনার স্ট্যান্ডটা কি। আমরা কিন্তু কিছুই বুঝি না। যেমন ধরেন জামাতের আমির বলে যে 47 সালের পর থেকে যদি কোনো কারো কষ্ট দিয়ে থাকি তাইলে, হ্যাঁ, এগুলি তো অ্যাম্বিগুইটি আছে, এগুলো এইটা স্পষ্ট কিছু না। স্টেট বলতে হবে যে 71-এ জামাতের ভূমিকা কি ছিল এবং সেই জন্য আপনার সরি কিনা, হ্যাঁ, সেই জন্য সরি কিনা স্টেট কার্ড বলতে হবে। এইসব প্যাচারও ঘোর প্যাচ আমরা যা বুঝি না। তো একটা প্রশ্ন যোগ করি যে জামাতে তো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেখেন, আপনি বুঝে গেছি, আমাকে বেশি বলতে হবে না। জামাতের ইলেকশন স্ট্র্যাটেজিতে কি মানে দেখেন, মানে দেশটা কি হয়ে গেছে। একজন জামাতের ক্যান্ডিডেট বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম আর রাষ্ট্রধর্ম থাকবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আবার কিসের রাষ্ট্রধর্ম? দেখেন, দেখছেন ইলেকশন স্ট্র্যাটেজিতে কি। আরেকজন বলছে না, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ওনার নাম হেলাল উদ্দিন। আবার একজন বলছেন, ওই যে ওনার নাম হচ্ছে, উনি একজন ব্যারিস্টার, হ্যাঁ, উনি বলছেন যে ওটা আমি দেখছি, এইটা দেখছি ফটো কার্ডে, আর একটা দেখছি লাইফে। সেটা হচ্ছে উনি বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাষ্ট্রের মানে স্থপতি, ঠিক আছে, এটা বলছেন কিন্তু। এবং আমির সাহেব বলতেছেন যে আমরা কাউকেই বাদ দিব না, আমরা জাতীয় সরকার করবো, আমরা কাউকে। তাইলে দেখেন ইলেকশনে জেতার জন্য, হ্যাঁ, এই যে আপনি বললেন না যে হাতে তসবি এবং বলছেন না ফর্মুলা, হ্যাঁ, ইলেকশন স্ট্র্যাটেজি। তো এখন এই যে জামাতে এগুলি বলতেছে রাষ্ট্রধর্ম থাকবে না ইসলাম, তারপরে হচ্ছে যে কি বঙ্গবন্ধু হচ্ছে স্থপতি, হ্যাঁ, তারপরে আমরা কাউকে বাদ দিব না, একটা ইনক্লুসিভ সোসাইটি করবো। আমি নিজে শুনছি আমির সাহেব বলতেছেন, হ্যাঁ। তো এগুলি সব হলো ইলেকশন স্ট্র্যাটেজি। আমরা এগুলি বুঝি, এগুলি বিশ্বাসযোগ্যভাবে আমাদেরকে কনভিন্স করতে পারতেছে না নেতারা, কোনো নেতাই পারতেছে না। এই জন্য আমি সেদিন ওই যে কোন টেলিভিশনে জানি বললাম যে এই লিডারশিপ মানে চরমভাবে ব্যর্থ হয়েছে আমাদেরকে লিড করতে। এবং আমি সেখানে বলছি যে অপরিহার্য বলতে কিছু নাই। মানে মোস্ট অফ দি লিডার্স তাদেরকে রিটায়ার করা উচিত, নতুন নিউ লিডারশিপ শুড টেক ওভার। এবং এখানে একটা বলে রাখি, আমি বলছি যে অপরিহার্য বলতে কিছু নাই। ফ্রান্সের প্রেসিডেন্ট দগলের একটা কথা আছে, অল দি গ্রেভিয়ার্স আর ফুল অফ ইনডিসপেন্সিবল পারসনস। কবরস্থানগুলি
সব অপরিহার্য লোকদের দ্বারা ভর্তি হয়ে আছে। অর্থাৎ অপরিহার্য, এই যে আমি আজকে ভাবতেছি অপরিহার্য না, তো আমি তো কবরে চলে যাব, তো দেশই চলবে না, অ্যানাদার অপরিহার্য উইল টেক ওভার, সে মরে যাবে, আরেকজন আসবে, সেটাই তো বললাম। তাই না? তো নোবডি ইজ অপরিহার্য, কেউ অপরিহার্য না। আমি বলতেছি এই দেশকে লিড করতে এখনকার যে পলিটিক্যাল নেতৃত্ব, এইটা একেবারেই ফেল করছে, একেবারেই ফেল করছে। এবং এইটা নিউ লিডারশিপ, তার মানে এই না আপনি আর ভাইবার যে এনসিপিকে তাহলে আমি উৎসাহিত না, সেটাও না, একেবারেই মানে ওই যে আম আদমি যে দিল্লির যে কি নাম ওনার, আরে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিল যে, যাই হোক, ও আম আদমির, হ্যাঁ আম আদমির, ওরকম একটা লিডারশিপ আসতে হবে। হ্যাঁ, এই মানে মনস্তত্ত্বের এই ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা ফিনিক্স পাখি জেগে উঠতে হবে। হ্যাঁ, তা না হইলে এটা গেছে গিয়া। হ্যাঁ, এটা গেছে গিয়া। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে আরো একবার। সালাম ভাই, একটু ফিরতে চাই। রাজ্জাকি ভাই যেটা বলছেন যে বঙ্গবন্ধু বেঁচে নেয়, জিয়াউর রহমান বেঁচে নেয়, তারপর তো মুক্তিযুদ্ধ যে সম্মান বা যে আমেজ সেটা ছিল, এখনো কি সেটা আছে কিনা? ৫ আগস্টের পরবর্তী ভবিষ্যতে এটা আরো হুমকির মুখে পড়বে কিনা? যে দুইটা নাম বললো তাদের হত্যা করছে কারা? যে এইখানে আমার দুই বিজ্ঞ বন্ধু ভাই, আমি শেষ করি, ঠিক আছে, ওই একমত। আমার কথাটা হলো যে আমি বলতে চাইছি যে আমরা সবাই দেই, আর আপনি বলতেছেন শুধু পলিটিশিয়ানরা দেয়, এইখানে ডিফারেন্সটা। আমি যেটা বলবো যে লাস্ট রিজেমে তো শেখ হাসিনা যখন দেশটা চালান, শেখ হাসিনা তো আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের পরামর্শে বা রাজনীতিবিদদের পরামর্শে কি তিনি দেশ চালাইছেন এই ধরনের সাংবাদিকদের আর কিছু বুদ্ধিজীবী মহলের বুদ্ধিতে, আর অ্যাবসলিউটলি হলো ব্যুরোক্রেসির উপরে ডিপেন্ড করে। যে কারণে আমরা দেখছি যে তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদ পার্লামেন্টে দাঁড়ায় বসে দেশটা, আমরা কি ব্যুরোক্রেসির আন্ডারে না ব্যুরোক্রেসি আমাদের আন্ডারে? দেশটা কি পলিটিশিয়ানরা চালাচ্ছে না দেশটাকে ওই ইসে চালাচ্ছে, মানে এসডিও চালাচ্ছে, তাই না? তো আমি বলতেছি এই জায়গাটায় যদি না আসেন তাহলে কখনোই সমাধান হবে না। এইখানে রাজনীতিটা কখনোই রাজনীতিবিদদের হাতে ছিল না, কখনোই ছিল না। রাজনীতিটা যদি আজকে আমরা এই স্বাধীনতার এতগুলো বছর হয়েছে, যদি পলিটিক্সটাকে আমরা একটা ইনস্টিটিউশনে রূপান্তরিত করতে পারতাম, আজকে গণতন্ত্রটাকে রক্ষা করতে পারতাম, তাহলে আজকে এই পর্যায়ে দেশটা যাইতো না। মূল জায়গাটাই হলো এটা। কাজে ওই জায়গাটাকে আপনি মানে চোখ বন্ধ করে রাখলে তাহলে কিন্তু কোনোভাবেই সেটা হবে না। তাই আমরা যদি ওই মূল জায়গাটাকে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সব জায়গাটাকে সমাধান করতে পারবো। কারণ এখানে স্বাভাবিকভাবেই আজকে এটা তো সত্যি কথা যে আজকে ব্যুরোক্রেসিতে কারা যায়, আজকে ভালো স্টুডেন্ট সমাজে যারা, তারাই যায়। তাই না? তারাই সেখানে কোয়ালিফাই করে। আর রাজনীতিবিদ আজকে কারা করতেছে? দীর্ঘদিন ছাত্র রাজনীতি বন্ধ, অর্থাৎ রাজনীতিটাকে যে মানে করা, মানে গুণগত পরিবর্তন করা, এবং রাজনীতিটা যে রাজনীতিবিদদেরকে যে সেইভাবে গড়ে তোলা, যেটা পাকিস্তান আমলে বা পাকিস্তানের পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পরেও যেটা যতটুকু চেষ্টা করেছে, এরপরে তো সেটাকে বারবার খালি কাটেল করে, এই রাজনীতিবিদরাই খারাপ, এই রাজনীতি খারাপ, এই ছাত্র রাজনীতি খারাপ, এটা ধ্বংস হয়ে গেছে, যেটা এখন আপনাদের মুখ থেকেও এই একই কথা শুনতে হইতেছে। তো কোনটা ভালো? আমার প্রশ্নটা হলো যে আজকের এইখানে তো স্বাভাবিকভাবে তাহলে যারা ভালো তারা কি ভালো কাজটা করতেছে? তারা যদি আজকে ভালো কাজটা করতো তাহলে তো আজকের এইখানে তো রাজনীতিবিদ নাই এই যে সরকারটার মধ্যে, তাহলে তারা ভালো কাজগুলো করতে পারলো না কেন আজকে তাহলে এতদিন পর্যন্ত মানবাধিকার কমিশনের হলো না কেন, তাহলে শিক্ষা কমিশন হলো না কেন, আজকে অন্যান্য প্রবলেমগুলো সলভ হলো না? এখানে তো রাজনীতিবিদ নাই। তো এই জন্যই বললাম যে আজকে বিচ্ছিন্নভাবে যদি সমস্যাটা আমরা দেখি তাহলে সমস্যার সমাধান হবে না। এখানে পলিটিক্সটাকে
পলিটিক্যালি দেখতে হবে। শাহজিজের কথা বলছেন, হ্যাঁ শাহজিজ সেই সময় স্বাধীনতার পরে জিয়া রহমান সাহেব তাকে নিয়ে আসছিল, এবং নিয়ে আসার মধ্যে দিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। জাতীয় আন্তর্জাতিকভাবে সেটা বেনিফিট বাংলাদেশ পেয়েছে কিনা সেটা দেখতে হবে, নাকি কোনো খারাপ অর্থে সেটাকে ব্যবহার হয়েছে সেটাওকে আপনাকে, কারণ এই শাহজিজ তো একসময় আওয়ামী লীগও করেছে। তো কাজে আমি বলবো যে আজকে এইখানে পরিষ্কার কথা যে এই দেশে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে শিক্ষিত লোকজন বেশি ক্ষতি করছে, ওই বকলম লোকজন, ওই কৃষক শ্রমিক সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতি করতে পারে নাই, কারণ তারা কোনো কিছু এরকম পরিবর্তনের তার জন্য রক্ত দিতে পারে, তারা আন্দোলন করতে পারে, মাঠে নামতে পারে, কিন্তু ওইটাকে আবার ফ্রেমওয়ার্ক করা ওইটা কিন্তু দায় দায়িত্বটা তাদের হাতে থাকে না। তাদের ওই দায় দায়িত্বটা কিন্তু শিক্ষিত লোকের উপর কাছে আসে, এবং শিক্ষিত লোকগুলো বাছাই করতে যায় তখন কিন্তু মাইনাস পলিটিশিয়ানই হয়, মাইনাস পলিটিশিয়ানই হয়। যত কিছু আজকে রচনা হয়েছে, যত কিছু ঠিকঠাক হয়েছে দেবের সবগুলো কিন্তু সেই মানুষগুলোই করছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। সেই পরিবর্তনটা যে পর্যন্ত আপনি না করতে পারবেন সেই পর্যন্ত কোনো লাভ হবে না। তো এই জন্যে বলতেছি, এই জন্যে আমার কথাটা হলো যে শুধুমাত্র এইখানে মানে আইডেন্টিফাই করে পলিটিশিয়ানদের আজকে, ঠিক আছে আমার বন্ধু যেটা বললো যে আজকের, হ্যাঁ আমিও একমত যে আজকে এটা আমি একমত করি, এটা সবাই একমত যে আজকে এই সব কিছু আমার পরিবর্তন, ঘুণে ধরা রাজনীতিবিদ বলি, ঘুণে ধরা প্রশাসন বলি, ঘুণে ধরা ব্যবস্থা বলি, সব কিছু একটা আমূল পরিবর্তন করতে হবে। সে আমূল পরিবর্তনটা করবে কে? আপনি একদিক দিয়ে বলতেছেন পলিটিশিয়ান, আবার আরেকদিক দিয়ে আপনি নিজেই একটা নিজের মন গড়া একটা ফ্রেমওয়ার্ক করে তার উপরে দিয়ে চাপায় দেওয়ার চেষ্টা করতেছেন। তো যে করবে তাকে তো সেটার জন্য ক্যাপেবল করতে হবে, বা তাকে সেটা একটা পার্টি করতে হবে, সেটা তো আপনি করতেছেন না। তো এটার জন্যই বলতেছি সব কিছু যৌথভাবে করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আজকের এই 5ই আগস্টের এই পরিবর্তনের পরে যদি আমরা পারতাম, যেটা আমি প্রথমেই বলছি, যদি এই সরকার সবাইকে নিয়ে যদি একটা রোডম্যাপ গঠন করত, এবং গঠন করে যদি সেই অনুযায়ী সে কাজগুলো করার চেষ্টা করত, তাহলে তো আজকে যে ব্যর্থতার প্রশ্নটা আসে সেটা এখানে এইভাবে সেটা আসতো না। তো এইটার জন্য এখনও দরকার, যেটা আমি বলি যে এখনও যেটা দরকার যে ঠিক আছে হয়তো নতুন জেনারেশন, অবশ্যই নতুনদেরকে দিতে হবে, কিন্তু নতুনদেরকে আমরা সেভাবে বিল্ড আপ করতে পারছি? আমরা তো 2 দিন আগেও দেখছি এই ডাকসু বলেন, এই ডাকসু বলেন ছাত্র রাজনীতি চাই না। আচ্ছা, মেধাবী স্টুডেন্টগুলো যখন বলে, স্লোগান দেয় যে না ছাত্র রাজনীতি চাই না, এবং সেখানে ছাত্র রাজনীতি চাইনার নামে আবার অন্য স্লোগানও আমরা দিতে দেখেছি। তার মানে কি? তার মানে তো এটা, তাহলে ওইখানে ফেয়ার কোনো ব্যবস্থাটা সেখানে ডেভেলপ করে নাই, এবং রাজনীতির বাইরে তো কিছু না, যেহেতু আমরা সবাই একমত হইতেছি, কিন্তু আবার রাজনীতিটাকে আইসোলেটেড করতে চাচ্ছি, তো সেটা দিয়েও তো হবে না। তো সেটার জন্যই এমন একটা কম্প্রোমাইজ ফর্মুলায় আমাকে যেতে হবে, এবং যেখানে সবচেয়ে বড় দরকারটা যেটা হলো যে মেধার কোনো বিকল্প নাই, সেটা যে জায়গায় থাক, যে দলে থাক। আজকে যদি মেধার মূল্যায়নটা আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারি, এবং সেটাকে ওই যে রাজনীতি করার কারণে মাইনাস ফর্মুলায় যদি আমরা না নিয়ে যাই, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব সামনের দিকে এগোনো। আর তা না হলে যে বন্ধাত্ম সৃষ্টি হয়েছে, এই বন্ধাত্মর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কমপ্লিমেন্টারি, জি প্লিজ। সেটা হচ্ছে যে দেখেন আমাদের পলিটিশিয়ানদের কিন্তু একটা গ্লোরিয়াস সাকসেসফুল হিস্ট্রি আছে, ঠিক আছে, এবং সবগুলো মেজর টার্নিং পয়েন্টে কিন্তু সলিউশন দিচ্ছে পলিটিশিয়ানরা, একাডেমিশিয়ানরা পারে নাই। আমি বলতেছি একাডেমিশিয়ানরা পাশে কেউই পারে নাই। যেমন আমি উদাহরণ দিই, 6 দফা কার তৈরি? পলিটিশিয়ান। 3 জোটের রূপরেখা কার তৈরি? টার্নিং পয়েন্টগুলি বলতেছি আমি, পলিটিশিয়ান। কেয়ারটেকারের কনসেপ্ট কার? পলিটিশিয়ান। কোনো একাডেমিশিয়ান, কোনো জার্নালিস্ট, কোনো সিভিল সোসাইটি কেউই দেয় না, কিন্তু পলিটিশিয়ানই সলভ করছে। দিস ইজ এ গ্লোরিয়াস পাস্ট অফ আওয়ার পলিটিশিয়ান। কিন্তু আমি যেটা বলতেছি, ফ্রম 5th অগাস্ট অ্যান্ড এর পরবর্তীতে আমরা কী দেখলাম? আমরা 5th অগাস্টে হোয়াট উই হ্যাভ লার্ন অর হোয়াট উই হ্যাভ সিন, অল দ্যাট ননসেন্স। হ্যাঁ, 5th অগাস্টের পরে আগে তো গ্লোরিয়াস পাস্ট ছিল না। আপনি এই যে টার্নিং পয়েন্টগুলি আমি দেখাইলাম, 6 দফা, তারপরে আমাদের স্বাধীনতা সংগ্রাম, তারপরে 3 জোটের রূপরেখা,
কেয়ারটেকার গভর্নমেন্ট, সব তো এইগুলি তো সব পলিটিশিয়ানদের ব্রেন চাইল্ড, তাই না? পলিটিশিয়ানদের ব্রেন চাইল্ড। তাহলে একটু যোগ করে আমি আপনার কাছে একটু জানতে আচ্ছা, চাই। মেরিটোক্রেসি আমি বলি, মেরিটোক্রেসি বললো না, এই যে মেধাতন্ত্র, দেখেন মেরিটোক্রেসি বাংলাদেশে চলবে না, মেরিটোক্রেসি বাংলাদেশে চলবে না, কারণ আমাদের যে নির্বাচন পদ্ধতি না, এই যে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া, এইটা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি টু মেরিটোক্রেসি। এই মেধাতন্ত্রের সঙ্গে আমাদের যে নমিনেশন প্রক্রিয়া, দিস ইজ অ্যাবসলিউটলি ইট ইজ কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, মানে মেধা সম্পন্নদের নমিনেশন দেয়া হয়, এইটা বাংলাদেশে একটা অ্যাবসার্ড ব্যাপার। আমি একটু যোগ করি, মাহবুব কামাল একটু যোগ করি, যে তারেক রহমান দেশে না এসে উল্টো বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মানে গত শুক্রবারে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু কোনো কারণে সেটি যাওয়া হয়নি। মানে তিনি দেশে না এসে উল্টো বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার চেষ্টা কেন করলেন? মানে এখানে কি -4 উত্তরটা আমি দিতে চাই, এবং আপনার প্লেসমেন্টের ব্যাপারে আমার আপত্তি। আপনি যেভাবে প্রশ্নটা প্লেস করলেন, এটা ইজ নট ট্রু। কথাটা হলো যে এটা ঠিক না, তাহলে এটাকে অন্যভাবে মিসপ্লেসমেন্ট হবে। বিষয়টা হলো যে আমার ট্রিটমেন্টটা দরকার না তারেক রহমান দরকার? আমার ট্রিটমেন্টটা দরকার আগে, ওনাকে আগে সুস্থ করতে হবে, এটা হলো সর্বপ্রথম দরকার। এবং সেইখানে সেই ট্রিটমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু চেষ্টা করা হচ্ছে। সে কাজে এখানে এমন তো না যে তারেক রহমান, এই জন্য আপনি প্লেসিংটাই রং। আপনার প্লেসিংটার মধ্যেই মানে অন্য চিন্তা ভাবনা আছে, সে কাজে আপনার প্লেসিংটাই ঠিক হয়নি প্রশ্নের। আমি বলবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করব না। আমি বলি এই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করব না, কারণ আই এম নট শিওর যে সত্য কোনটা, আই এম নট শিওর। এই যে কথায় কথায় আমি একটু মানে কোট করি, এই মার্ক টুয়েনের একটা কথা আছে যে ইফ ইউ ডু নট রিড নিউজ পেপার ইউ আর আনইনফর্মড, ইফ ইউ রিড নিউজ পেপার ইউ আর মিসইনফর্মড। আমরা সত্য কোনটা এটা জানতেই মানে শুনতেছি দেখতেছি, কিন্তু কোনটা রিয়েল সত্য এটা জানি না আমরা। নানা রকম গুজব, নানা রকম কথা, নানা রকম, আমি এবারে কথাই বলবো না, কারণ আনলেস মানে আমি মানে শিওর যে এই তথ্যটা ঠিক, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, পুরা জিনিসটাই গুজব, কাউন্টার গুজব, তারপরে নানা রকম বিষয়। না, আমি জানতে চাচ্ছিলাম যে সালাম ভাই যেটা বলছিলেন যে মাইনাস ফর্মুলার যে তত্ত্ব, মানে সেটি হওয়ার শঙ্কা থেকে কি মানে আসলেন না, বা লেট করছেন কিনা, দেরি করছেন কিনা? ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, আর উনি আসার না আসাটা ডিফারেন্ট, দুইটা দুই রকম উত্তর। এটার সাথে ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ আপনাকে। আমি রাজেকি ভাই আপনার কাছে একটু আসতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন? এমন একটি প্রশ্নে জরিপ করা হয়েছে, সেই জরিপে 47% মানুষ ভোট দিয়েছেন তারেক রহমানের পক্ষে, এবং 25% মানুষ ভোট দিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে। এই জরিপ আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ সমালোচক। আসলে এই জরিপ জিনিসটা তো একটা ভিন্ন জিনিস। এই জরিপটা আপনি কোথায় কিভাবে করছেন সেটা তো সত্যিকার অর্থে সোজা কথা, আপনি যে দল বিজয়ী হবে, যদি বিএনপি বিজয়ী হয় তাহলে তারেক রহমান ন্যাচারালি প্রধানমন্ত্রী হবে, আর জামাতে ইসলাম যদি বিজয়ী হয় তাহলে ন্যাচারালি আমির সাহেব প্রধানমন্ত্রী হবে। এটা একটা সিম্পল কথা। এখন যদি জরিপের ব্যাপার আসেন, জরিপের ব্যাপার নিয়ে আমার অনেক ধরনের কথা আছে। একটা কথা আছে, যেমন ধরেন জামাত বলছে, কাউন্টার কথা আছে, কিন্তু জামাত বলছে কি লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তাদের একটা বিরাট প্রশ্ন। সেটা কাউন্টার বিএনপি কিন্তু বলছে না যে উই আর শিওর দেয়ার ইজ এ লেভেল প্লেইং ফিল্ড, এটা কিন্তু বলছে না। নির্বাচনে করতে চাচ্ছে, জামাতের এটাকে কিন্তু কাউন্টার দিচ্ছে না। এক, দুই, আবার ওনাদের তরফ থেকে বক্তব্য আছে প্রশাসন সব জামাত সাজায় ফেলছে, এরকম কথা আছে। যদি তাই হয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথা এবং সব জামাতের পক্ষে থাকার কথা। তারপরেও কিন্তু ওনারা বলছেন না যে লেভেল প্লেইং, তারপরে ওনারা বলছেন নির্বাচনের কথা। তার মানে কি? ইজ ইট এ সিম্পলি ন্যারেটিভ যে হ্যাঁ জামাত সাজাচ্ছে, প্রশাসন জামাত সাজায় নিছে, নির্বাচনে কারা বিজয় হবে তর্কের খাতিরে বলছি। ধরেন বিএনপি বিজয় হলো, তাহলে তারা বলতে পারবে যতই সাজাক নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে। এটা একটা ন্যারেটিভ হতে পারে। দুই নম্বর আসেন উল্টা দিকটা। আবার একটু আগে যেমন ভাই বললেন, আমার সালাম ভাই, যে তোফায়েল আহমেদের মতো নাকি দামি রাজনীতিবিদ প্রশ্ন করছেন আমলা দ্বারা নিয়ন্ত্রিত নাকি আমলারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমি একমত, আমি এগ্রি করছি তার সাথে। বাংলাদেশে নির্বাচন যেগুলো করছে সর্বকালে
নির্বাচনটার টোটাল দায়িত্বটা কিন্তু পায় কোন প্রশাসন? যেই প্রশাসন নির্বাহী বিভাগের অধীনে থাকে, অর্থাৎ সরকার প্রধানের অধীনে থাকে। আমাদের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ফোর্স নাই, কথাটা আপনাকে মানতে হবে, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের যত দুর্নীতি বা অবৈধ আর্নিং, এটা যদি সিংহভাগ খুঁজতে যান, কারা সবচেয়ে বেশি আয় করছে? সাফার করছে পলিটিশিয়ানরা, মজা মারছে আমলারা। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। যদি তাই হয়, আপনি গুলশানে প্লট, টাকা থাকলেই কিন্তু আপনি গুলশানে প্লট পাচ্ছেন না। সেখানে রাজনীতি আছে। কেমন রাজনীতি? আমলারা বরাদ্দ দেয়, তারা নিতে পারবে নিজেরটা, আর রাজনীতিবিদেরা তারা যদি আমলাদের সাথে ঐক্যমত্য থাকে, একাত্মতা ঘোষণা করে, নিয়ে যেতে পারবে। আবার যিনি মিডিয়া সেন্টার আছে এবং উনি একজন ধনী লোক, উনিও পাবে, ক্যাটাগরিক্যালি বলছি। তাহলে যেহেতু নির্বাচনটা নিয়ন্ত্রণ করে টোটাল আমলারা, এবং এই প্রশাসন সাজানো না সাজানোতে কিচ্ছু আসে যায় না। আমলারা তাদেরকে ক্ষমতায় নিবে, আমি আবারও বলছি, আমলারা তাদেরকে ক্ষমতায় নিবে যারা ক্ষমতায় গেলে তারা নিশ্চিত থাকবে এই যে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর রাজনীতিবিদদের 1, 2, রাজনীতিবিদ এবং এই আমলা একত্রিত হয়ে আমাদের যে যার করাপশন আছে সেগুলোকে আমরা চাপা দিয়ে রাখতে পারবো। সেই জায়গায় নির্বাচনী ফলাফল হবে সেখানে, এবং আমলারাই ফলাফলটা দিবে। তাদের সেফটি জোন নিশ্চিত কারা করবে, কোন রাজনীতিবিদরা ক্ষমতায় আসলে, সেটাকে নিশ্চিত করেই আগামী নির্বাচনের ফলাফল হবে বলে আমার ধারণা। কোন কোন দলেরই হয়ে থাকেন, দলের তো ন্যাচারালি হবে যে মানে তারা বিজয়ী হওয়ার পর আমলারা যাদেরকে নিবে ওই চিন্তা করেই তারা রেজাল্টটা দিবে, যে যাদের কাছে তারা সেফ থাকবে। আর আমলারাও বিশ্বাস রাখবে, রাজনীতিবিদরাও বিশ্বাস রাখবে যে ওই আমলারা আমাদেরকেও সেফ জোনে রাখবে। ধন্যবাদ আপনাকে। যে আমি আপনার কাছে আসবো, আপনি এটাও বলবেন, সাথে আরেকটা প্রশ্ন যোগ করে দিই, সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি বলেছেন যে আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। সালাম ভাই যেটা বলছিলেন যে ঘুণে ধরা একটা প্রশাসন, তো এই ঘুণে ধরা প্রশাসনের মাধ্যমে নির্বাচনের ট্রেন চালানো সম্ভব কিনা বা গন্তব্যে পৌঁছবে কিনা? শুনেন, আগে জরিপ সম্পর্কে একটু বলি, এটা ভুলটা ভাঙি মানুষের। দেখেন, আমি জরিপ পড়ি না, ঠিক আছে? কেন পড়ি না বলি। ট্রাম্পের প্রথম ইলেকশনে হিলারির সঙ্গে যখনই হলো, আমেরিকার সব ম্যাক্সিমাম জরিপ, ওয়াশিংটন পোস্টও সব হিলারিকে জিতায় দিচ্ছে, আমাদের এখানে সব। আই ওয়াজ দ্য লোন যে ট্রাম্প জিতবে, এটা রেকর্ড আছে। হ্যাঁ, কোনো জরিপ কাজ দেয় নাই। 91-এর ইলেকশনে আমাদের সব জরিপ বলতেছে যে আওয়ামী লীগ 220টা সিট পাবে, মানে ইফ নট লেস। হ্যাঁ, আমি বলছিলাম যে বিএনপি জিতবে, সালাম গাউসের অফিসে বৈশা, হ্যাঁ, এগুলি এটা বাজি ধরছিলাম, জিতছে বিএনপি, জরিপ কোনো কাজ দেয় নাই। ওই ইলেকশনে বলছিল জরিপে যে রংপুর থেকে এরশাদ উচ্ছেদ হয়ে গেছে। আমি বলছিলাম যে এভরি সিঙ্গেল সিট পাবে এরশাদের জাতীয় পার্টি গ্রেটার রংপুরে। দেখেন, জরিপ আমি পড়িই না, হ্যাঁ, এটা একটা বাজে জিনিস। জরিপটা কিভাবে করা হচ্ছে দ্যাট ম্যাটার্স, কিভাবে করা হচ্ছে। জরিপের তো অনেকগুলো প্রসিডিউর, যেমন একটা আছে টিপিক্যাল, একটা আছে র্যান্ডম, হ্যাঁ, এগুলি প্রসিডিউর আছে। আপনি 12 কোটি ভোটার, আপনি 1100 লোককে জিজ্ঞাসা করে আপনি একটা রেজাল্ট দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, রেজাল্ট দিয়ে, এরা কি প্রতিনিধিত্ব করে সারা বাংলা 18 কোটি 12 কোটি ভোটারের প্রতিনিধিত্ব করে না তো। 1100-1200 লোককে একটু জিজ্ঞেস করে আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবং কাদের প্রশ্ন করছেন, মানে কি করে, গ্রামের একটা অশীতপর বৃদ্ধ বা বৃদ্ধা, তাকে জিজ্ঞেস করছেন সে কি চায়, তারা কি ভোটার না? আমি আর মাইন্ড করি, আদৌ জিজ্ঞেস করছেন না, ঘরে বসে দিচ্ছে, আমি কেমনি বুঝবেন? ঠিক আছে, এগুলি জরিপ আমি পড়িই না। হ্যাঁ, অ্যাবসলিউটলি এটা মানে মিসলিডিং। হ্যাঁ, আমার নিজস্ব একটা চিন্তা আছে, আমি সেইভাবে ব্যাখ্যা করি। আমি কেন জরিপ দেখতে যাব? হ্যাঁ, কি বলতেছিলেন যেন? যে আমি বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের ট্রেনে তো আমরা উঠে গেছি, যে ঘুণে ধরায় প্রশাসন দিয়ে নির্বাচনের ট্রেন গন্তব্যে পৌঁছানো সম্ভব কিনা। এটা কে বলছে? নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি, প্রধান নির্বাচন কমিশনার বলছেন। আর সালাম ভাই যেটা বলছেন যে এখন একটা ঘুণে ধরা প্রশাসন, তো এই প্রশাসন দিয়েই তো নির্বাচন পরিচালিত হবে। আমি বলি শুনেন, একটা নির্বাচনের জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নির্বাচক মণ্ডলী, ইলেকটোরেট, মানে যারা ভোটার, তারা যদি ঠিক থাকে তাহলে 50% ব্যাটল ইজ ডান। ঠিক আছে, বাকি 50% কে? নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, যেটা বলতেছে রাজনৈতিক দল, এই 4টা হলো বাকি। আর একা 50% হচ্ছে নির্বাচক মণ্ডলী, যারা ভোটার। তো ভোটাররা যদি ঠিক থাকে তাইলে কিন্তু আর ঘুণে ধরা এই প্রশাসন বা আইন শৃঙ্খলা এইসব এগুলি কোনো ফ্যাক্টরি হবে না। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের ভোটার শ্রেণী যেটা, সেইটা হয়ে গেছে আপনার আনডেমোক্রেটিক।
হ্যাঁ, আমাদের ভোটার শ্রেণীটা এই যার যার দলকে জেতানোর জন্য ডু অর ডাই, হয় মন্ত্রের সাধন না হয় শরীর পাতন, এই অ্যাগ্রেসিভনেস। তারপর দেখেন কতগুলি জিনিস তো সোসাইটিতে নতুনভাবে নতুন ফেনোমেনা তো হয়েছে, যেমন মবক্রেসি কে মানে আমি তো বলি যে একটা মানে আমলার চাইতে একটা মব বেশি ইফেক্টিভ এই সোসাইটিতে। হ্যাঁ, একটা পুলিশ অফিসারের চাইতে একটা মব বেশি ইফেক্টিভ। তো যদি মব থাকে এবং মব যদি মানে চায় যে আমার দল জিতুক বা আমার ক্যান্ডিডেট জিতুক, ওখানে কি করবে পুলিশ? এবং দেখেন ইলেকশনের কত 2 মাস বাকি আছে না, আপনাকে পুলিশের মরাল বা পুলিশকে মোটিভেট করে ইলেকশনে তার ডিউটি ভালোভাবে পালন করানোর জন্য কোনো প্রক্রিয়া আছে, কোনো ওয়ার্কশপ আছে, কোনো ট্রেনিং আছে, কোনো মোটিভেশনাল স্পিচ আছে? নাই। মুখে বলে দিচ্ছি যে মানে আইনশৃঙ্খলা বাহিনী সব ঠিকঠাক করে ফেলবে, এটা তো কোনো ইয়ে লাগবে, একটা মোটিভেশনাল ওয়ার্ক লাগবে, তাই না? এবং এতে প্রশিক্ষণের ব্যাপার আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খুব স্বাভাবিক আছে এবং নির্বাচনে কোনো প্রভাব। আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক আছে, হ্যাঁ, ক্যান্ডিডেটদের উপর হামলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক আছে। ফুয়াদ উনি যাই ওনার ব্যারিস্টার ফুয়াদ, ওনার রাজনৈতিক পদ যাই থাকুক, ওনার উপরে যে আক্রমণটা হলো এটিকে আইন শৃঙ্খলা বাহিনী একজন জামাতের ক্যান্ডিডেটের উপর তো আক্রমণ হয়েছে। তারপরে কিভাবে বলে জুলাই মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলে। তারপরে বলতেছে যে আইজিপি যদি রিজাইন না করে, তাকে যদি অব্যাহতি না দেওয়া হয়, তাহলে পুলিশ হেডকোয়ার্টার দখল করে নিব, ঘেরাও করে ফেলবো। এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ হেডকোয়ার্টার অবরোধের হুমকি দেওয়া হচ্ছে আইজিপি যদি পদত্যাগ না করে। আর উনি বলতেছেন যে আইন শৃঙ্খলাভাবে ঠিক আছে। মানে এগুলি এই সমস্ত কথার কোনো মানে হয় আপনি বলেন? হ্যাঁ, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিলেন, হ্যাঁ, বলতেছেন যে সব জায়গায় আপনি ফেসবুক তো আমি ভয়ে খুলি না, যে কী দৃশ্য ভাই দেখবো। হ্যাঁ, কালকেই না পরশু দিন মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা করে চলে গেছে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটাও দেখেছি যে হকারদের উচ্ছেদ অভিযানে আবার ম্যাজিস্ট্রেটকে ধাওয়া দিয়ে শুনেন এইটা হয়ে গেছে। শুনেন, আমি তো এগুলো বলে যে আপনি খালি পণ্ডিতই করেন। এখন যেটা চলতেছে স্টেট অফ নেচার, প্রকৃতির রাজ্য। হবসের সে মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট, প্রকৃতির রাজ্যে কী ছিল? কোনো আইন নাই, কানুন নাই, বিল নাই, যে যার মতো করে করতেছে। হ্যাঁ, পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। এর প্রকৃতির রাজ্য। কোথায় আইন মানে রুল অফ ল আছে আপনি বলেন? ইচ্ছা হইলো আপনাকে আমি জাস্ট 5,000 টাকা খরচ করবো, আপনাকে অপদস্থ করে ছেড়ে দিব আমি রাস্তায়। হ্যাঁ, আপনি আমার কাছে টাকা পান, টাকা চাচ্ছেন, হ্যাঁ, আমি টাকা দিব না। কি করবো জানেন? আপনি রাস্তায় আপনি পান হলো 20,000 টাকা, আমি 5,000 টাকা খরচ করে কয়েকটা লোক জোগাড় করে দিয়ে আপনাকে অপদস্থ করবো যে আপনি আর জীবনে আমার কাছে টাকা চাবেন না। এই চলে গেছে সমাজের অবস্থা। আর উনি বলতেছেন যে সব ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। সালাম ভাই, একটু আসি। মাহবুব কামাল ভাই বারবার বলছিলেন যে মনোনয়নের বিষয়টি আমরা দেখেছি যে 237টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, এরপর আবার 36টা আসনে মনোনয়ন দেওয়া হলো। কিন্তু যারা বিএনপির কণ্ঠস্বর হয়ে কথা বলছেন, বিগত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলছেন, তাদেরকে কিন্তু তাদের অনেককেই কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। এটা বিএনপির কেমন কৌশল? আসলে বিএনপি একটা বিশাল দল, এটা মাত্র 300 এমপি না 3,000 এমপি হওয়ার মতো লোকজন এখানে আছে, এবং ক্যাপাবল লোকজন আছে। সবাইকে তো আর দেওয়া যাবে না। যেমন আমার বন্ধুকে ধন্যবাদ জানাই যে আমার নাম করেই তিনি করছেন। আমি জানি যে আমার চেয়ারম্যান হয়তো আমাকে আরো বেটার জায়গায় চিন্তা ভাবনা করে। এগুলি বলে লাভ নাই, চরম অবিচার হয়েছে। আচ্ছা, এগুলি বলে নেতাকে সেভ করার দরকার নাই। ওকে, ঠিক আছে। আরেকটা হলো যেটা এখন আলোচনায় আসে, এখন এটা হলো যে আসলে এখানে যে বিষয়গুলো এখানে আলোচনা, এইমাত্র যে আলোচনা হলো, দেখেন আমি যেটা বলতেছি যে আমরা তো প্রশাসন তো আমদানি করতে পারবো না। তারপরে রাষ্ট্র পরিচালনা করার জন্য পরিচালনার শক্তি যেটা, সেটাও তো আমদানি করতে পারবো না বিদেশ থেকে, এই দেশ থেকেই তো চালাইতে হবে। তো এখানে তো আমরা 90-এর এইরকম একটা মানে ওই সময় তো সব কিছু ধ্বংস হয়ে গেছিলো। তারপরে 91 সালে নির্বাচনটা বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। কারা করছে? বাইরে থেকে কেউ এসে করছে না। এর জন্য বিষয়টা হলো, এই জন্য আমি যেটা আবার ঘুরে ফিরে সে একটা কথাতে আসি যে 5ই আগস্ট অভ্যুত্থানের পরে যে বিপ্লব, যে অভ্যুত্থানের যে শক্তিটা ছিল, যে স্পিডটা ছিল, সেই স্পিডটা কাজে লাগায় যদি আপনি নির্বাচনে চলে যেতেন,
তাহলে কিন্তু, কারণ এখানে শুধু আপনার পুলিশের 5টা জায়গায় তাহলে 500 দিতে পারেন, কিন্তু মোব জেনারেল পিপল যদি, যেটা কামাল সাহেব যেটা বলতেন, যে ওদেরকে যদি ওই মোটিভেটেড ওয়েতে না থাকে তাহলে আপনি সেটা কখনোই পারবেন না, তাই না? কাজেই বিষয়টা হলো ওইটা 91 নির্বাচন আমরা সেই কারণেই বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন করতে সক্ষম হয়েছে, যে সময় একটা ব্যাপার ছিল, আর যারা সেই সময় নির্বাচনে আসছে অত সময়ও নেয় নাই, প্লাস তাদের মোটিভটাও ভালো ছিল, এই কারণে সেটা সম্ভব হয়েছে। আর আরেকটা যেটা, যে এখানে যে আলোচনাটা আসলো ফাইনালি, তো আমার ভাই তো অ্যাকসেপ্ট করতে অনেকটা অ্যাকসেপ্টই করলেন, যে আসলে ব্যুরোক্রেসি আজকে স্বাভাবিকভাবে এরাই আজকে যে সব জায়গাতে, যদি এটাকে আমি ফেয়ার করতে না পারি তাহলে কোনোভাবেই কোনো কিছু আমি ভালো করতে পারবো না। এটা হলো সত্যি কথা, সত্যি কথা। এই জন্যই যেটা বলছে যে লাস্ট পার্লামেন্টটা দেখেন, লাস্ট পার্লামেন্টটা কী ছিল? লাস্ট পার্লামেন্টটা ছিল ব্যবসায়ীদের আর ব্রোকারদের। এখানে রাজনীতিবিদরা কয়জন ছিল? ছিলই না তেমন। তো সেই কারণে কিন্তু সেটা সেখানে হয় নাই। এখন আমাদের এই জন্যই দরকার যেটা, যে আমাদের রাজনীতিবিদদের তো পরিবর্তন আনতে হবে, পাশাপাশি রাষ্ট্র যারা পরিচালনা করবে সেই ব্যুরোক্রেসিকে যদি আমি আমার মানে ওই সততার মধ্যে দিয়ে, নিরপেক্ষতার মধ্যে যদি আমি তাদেরকে না নিতে পারি, তাহলে আপনি কখনোই এটাকে ঠিক করতে পারবেন না। তাই কাজে সেই জায়গাটাতে কাজ করতে হবে। কাজ করলে তাহলে আমি যদি সেটাকে পারি, এবং তাদের যে সবাই দেখেন, একটা সময় সে সবাই রাজনীতিবিদ হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, সবাই এমপি হতে চায়। এই ট্রেন্ডটাকে কমায় আনতে হবে। অর্থাৎ এই ট্রেন্ডটা কমায় আনতে পারবে, সবাই নেতা হতে চায়, এই ট্রেন্ডটা কিভাবে কমানো সম্ভব? এই ট্রেন্ডটাকে কমায় আনবেন আপনি। যেমন সোজা কথা, যেমন আমি মনে করেন যে পার্লামেন্ট মেম্বারের কথাই বলি, আজকে যার ফাংশনটা তাকে করতে দেন। এখানে লোকাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট সব এক হয়ে যায়। আপনি দেখেন, লোকাল গভর্নমেন্টের কাজ হলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করা। উপজেলা চেয়ারম্যানের কাজ যদি এখন এমপি করতে চায়, তাহলে তো স্বাভাবিকভাবে এমপি সব কিছুই পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু এমপির কাজ তো সেটা না। ঢাকা শহরে মনে করেন আমরা কমিশনার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, সেই সময় দেখা গেছে এমপিরা ঢাকা শহরে এসে কমিশনার হয়েছে। কেন হয়েছে? কারণ তার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এমপির সাথে কোনো সম্পর্ক নাই। ডেভেলপমেন্ট ওয়ার্ক করে লোক কমিশনার ঢাকা শহরে, আর গ্রামগঞ্জে করে চেয়ারম্যানরা, তাই না? পরবর্তী পর্যায়ে উপজেলা চেয়ারম্যান। তো এই কারণে এখন আপনি যার কাজটা, এখানে পার্লামেন্ট মেম্বারদের কাজটাই হলো যে আইন প্রণয়ন করা, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সে থাকবে না। আপনি খালি এই জায়গাটা দিয়ে স্টিক করেন, দেখেন না এমপির মিছিল কত কমে যাবে, কত কমে যাবে। তো এর জন্য আরেকটা কথা হলো যে তাদেরকে আপনি সত রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। যখনই আপনি একটা মানে ইকোনমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যা এই লোকগুলোকে ঢুকাই দিবেন, তখন তার মধ্যে দুর্নীতি আসবেই। যখন আপনি গম বরাদ্দ একটা এমপি নিবে, তখন তার মধ্যে দুর্নীতি চলে আসবে। এর জন্যই তো ওটা লোকাল গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত। মানে লোকাল গভর্নমেন্ট ওখানে যেহেতু দুর্নীতি হচ্ছে, গম তো সেটা হবে, আপনি ওটাকে চার্জ করেন, ওইটার উপরে আপনাকে খবরদারি করেন। এই জন্য তো আগে এটা ব্রিটিশ আমল থেকেই দেখা গেছে যে চেয়ারম্যানরা জেলে গেছে, এবং ওইটাকে আস্তে আস্তে সংশোধন করে আপনি নিয়ে আসেন। কিন্তু যখনই ওইটার সাথে আপনি এমপিতে নিয়ে গেছেন, তখনই তো দেখা গেছে যে 111-এর পরে এমপিরা পর্যন্ত গম চোরের জন্য জেলখানায় যেতে বাধ্য। এটা তো একটা পার্লামেন্ট মেম্বারের জন্য সেটা কোনোভাবেই ভালো না। আপনি একটা দেশের একটা বিচারপতিকে যদি আপনি মানে অন্য একটা কাজের সুযোগের মধ্যে তাকে ছেলে দেন, তাহলে তো অটোমেটিক্যালি তার সেই চরিত্রটা আর থাকবে না। কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব যে একটা বিচারপতিকে, একটা শিক্ষককে, একটা প্রশাসনিক যে হেড থাকবে, তার চরিত্রটা যাতে ভালো রাখতে পারে সেটার জন্য ব্যবস্থা করা। কিন্তু বাংলাদেশে কি এটা তো আছে যে আমাদের দুর্নীতি দমন সংস্থা, দেখা যায় ওইটার চেয়ারম্যানের ব্যাপারেও দুর্নীতির অভিযোগ। অর্থাৎ এইগুলোকে আমি বলতেছি সিস্টেমের মধ্য দিয়ে আপনি যদি, অর্থাৎ ও ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারবে না, এইরকম একটা প্রসেসে তাকে নিয়ে যেতে হবে। আর যদি করে তাহলে তার পানিশমেন্টটা সবচেয়ে বেশি হবে, তখন কিন্তু আর সেগুলোর সাথে সম্পৃক্ত হবে না। এই জন্য এই বিষয়গুলো আপনি যদি টোটাল, এই যে সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু এইগুলো সংস্কার দরকার, এগুলোকে কার্যকর করা যায় কিভাবে সেটার জন্য দরকার। এই জন্য রাজনীতিটাকে যতই, আমি প্রথম থেকে বলে আসছি একটা কথাই, রাজনীতিটাকে পরিচ্ছন্ন করার জন্য, ঠিক আছে, রাজনীতিবিদদের উপরে ছেড়ে দেন না,
তারপর রাজনীতির ধারাটাকে আপনি অব্যাহত রাখেন, রাজনীতিটাকে বন্ধ করে দিয়ে মাঝে মাঝে, তাহলে আপনার এই প্রসেসটাকে কিভাবে ভালো করবেন? ধন্যবাদ তাই না? আপনাকে। রাজেকি ভাই একটু আসি, মাহবুব কামাল ভাই আসবো আমি আপনার কাছে। তার আগে একটু রাজেকি ভাইয়ের কাছে জানতে চাই যে 20টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক জোট। নতুন এই জোটের নেতৃত্বে যারা রয়েছেন তারা জাতীয় পার্টির সাবেক 2 নেতা এবং বিগত সরকারের আমলে তারা হৃষ্টপুষ্ট মদতপুষ্টও ছিলেন। এই জোটের মাধ্যমে কি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? সেটা তো বলা মুশকিল, আনসেন কেউ। এর উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারে কামাল ভাই রেডিও রয়েছে এটার জবাব দেওয়ার জন্য। এই যে 20টা দল যে একমত হয়েছে, ওই 0+0+0 যাই করেন রেজাল্ট 0, ওইটা মেইন স্ট্রিমের বাইরে। হ্যাঁ, আপনি এখন বাংলাদেশে আপনি এই মুহূর্তে কাউন্টেবল 3টা দল ধরতে পারেন। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা সুযোগ পাবে কি পাবে না, সেটা সেকেন্ডারি। আওয়ামী লীগ, বিএনপি আর আপনি জামাত জানতে পারেন আলোচনায়। আর এই যে জাতীয় পার্টি, নো হেয়ার পার্টি, লেজুর বৃত্তি পার্টি করতেছে এরশাদের এই স্টেপ ডাউনের পর থেকে। সুতরাং এই যে 20 দলীয় জোট বানাইতেছে, এগুলা কিছুই না। এই সমস্ত পার্টি আননেসেসারি, আপনি ওয়েস্টেজ অফ টাইম। আর আপনি কি করেন, পার্টি বেড়ে থাকলে যদি ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ এ পলিটিক্যাল পয়জন, তখন আপনাকে কেউ ডাকবে, ডাইকে ঠিক আছে আমরা একটা সিট তোমাকে দিলাম। পলিটিক্যাল পয়জন আছে কিছু, হ্যাঁ, সব তো পলিটিক্যাল লিডার না। ওই কালকে আমি ব্যক্তি একটা পার্টি বানালে দেখবেন ওই অনেক পার্টির ছোটো ছোটো সেম স্ট্যাটাস আমারও হয়ে যাবে। আপনি বহু পার্টির ছোট ছোট, প্রেসিডেন্টের নাম জানেন তো সচিবের নাম জানেন, সচিবের নাম জানেন তো প্রেসিডেন্টের নাম জানেন না। এই যে গত 8 মাস ঐক্যমত্য কমিশনে গেছে না, দ্যাট ওয়াজ চার্মিং ফর দেম। বাসার থেকে বেরো আসতো, আমি ঐক্যমত্য কমিশনে যাচ্ছি, রাষ্ট্রের বিশাল দায়িত্ব পালন করতে, রেজাল্ট 0। কারণ 8 মাস টোটাল ব্যর্থ। বাংলাদেশটা দাঁড়িয়ে এসে 5ই আগস্টের পর যেখানে ছিল ঠিক সেই জায়গায়, কারণ কোনো সংস্কার হয় নাই। এক গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদের আইনি ভিত্তি পায় তাহলে কিছু হতে পারে, সাবজেক্ট টু কন্ডিশন যদি সংসদ আবার অ্যাপ্রুভাল দেয়। সব কিছুর ভিতরে শুভঙ্করের ফাঁকি, কিছুই হয় নাই, জাস্ট 5ই আগস্টের পরে আসি। সালাম ভাই 2টা বিষয় উত্থাপন করছেন, আমি একটা বিষয়ের সাথে 100% একমত হব, আর একটা বিষয়ের সাথে আমি দ্বিমত করব। 100% একমত যেটার সাথে, সেটা হইল এই যে আপনি পার্লামেন্টের সদস্যর কাজ কি। পার্লামেন্টের যে মেম্বার, তাদের কাজ আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানে না, না জানার স্বাভাবিক। সিনা টান করে যতই বলুক, পার্লামেন্টের 300 মেম্বারের মধ্যে 200 লোকই পার্লামেন্টের ওই সংসদ পড়ে না, কি বলে, সংবিধান পড়ে না। আমি নিশ্চিত করে দিতে পারি। কিন্তু অনেক দল দেখা যাচ্ছে আমি শেষ করি, নতুন নতুন লোকদেরকে নমিনেশন দিচ্ছে, যে এনসিপি একজন রিকশাওয়ালাকে নমিনেশন। হ্যাঁ, সেটা দেখ। এবং আপনি যখন পার্লামেন্টের এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, হুইপ নির্বাচন, এইগুলা করবে, সাব কমিটি হবে, সব কিছু সুপার পলিসি মেকিং করবে, আইন প্রণয়ন করবে, বাজেট প্রণয়ন করবে, ইত্যাদি ইত্যাদি। ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে কিন্তু উপজেলা চেয়ারম্যান, কমিশনার, ইউনিয়ন চেয়ারম্যান তারা। এবং সেই আলোকে আপনি যদি আগে ওই নির্বাচনগুলো হইতো, তাইলে পরে এই এমপির সাথে যোগ সাজস হইতো না। আগে এমপি নির্বাচন হয়ে গেলে কারো 7 দিন নাই, তার বাইরে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান হয়। সুতরাং এই জন্য ওই নির্বাচনগুলো আগে দরকার। আমি ওনার সাথে এই জায়গায় একমত, উনি হয়তো এইখানে একমত হয় নাই, ওই নির্বাচনটা আগে দরকার। কিন্তু ওই নির্বাচন আগে করলেই আপনার সম্ভব এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের যে 3 জনে মিলে যে একটা টুকরা বানাইয়া 300 টুকরা বানাইয়া দেশটা চালায়, ওইটা করতে পারবে না। সুতরাং এইখানে আমি একমত যে এমপির কাজটা যায় না। দ্বিমত কোন জায়গায়, 19 নির্বাচনের কথাটা বলছে, 91-এ যে নির্বাচনটা হয়েছে 27শে ফেব্রুয়ারি সম্ভবত। হাসিনা বনাম এরশাদ যদি আপনি আনেন, এরশাদের পতন, হাসিনার পতনের সাথে কম্পেয়ার করলে তুলনাই হয় না, একেবারে রক্তপাতবিহীন। যদি আমি 24-এর সাথে তুলনা করি, কিছু লোক মারা গেছে নানান ঘটনায়, 1। 2, এরশাদকে যখন সরাইছে, এরশাদ চলে যাওয়ার পর বাইতুল মোকাররমের খতিব পালায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় নাই, পুলিশ পালায় নাই, পুলিশের অস্ত্র লুট হয় নাই। আর শেখ হাসিনা 16 বছরে আয়নাঘর বানাইছে, বিডিআর হত্যা করছে, শাপলা চত্বর হত্যা করছে, এবং এই পরিস্থিতিতে এই সব লোকগুলা পালায়ে গেছে। 2টা পরিস্থিতিই তো এক না। সব ইভেন লিবারেশন হওয়ার পরেও কিন্তু 73-এ যে নির্বাচন হয়েছে, সেখানেও সব সাজানো ছিল, প্রশাসন যাই ছিল, কিন্তু কোনো প্রশাসন ছিল, প্রতিটা ধাপ ভাঙা। অথচ আমরা 53 বছরের যে জঞ্জাল, সেটার বিস্ফোরণ হয়েছে 24-এ, এই জুলাই 24-এ। 53 বছরের ক্ষোভ সব নিয়ে আইসা প্রকাশ পাইছে
সালে। সুতরাং আপনি এটাকে 24 সালের 5ই আগস্টের পর সব রাজনীতিবিদ একত্র হইয়া ঐক্যমত্যে আসতে পারেন নাই, যেটা কামাল ভাই বলছিল যে 3 দলীয় জোটের রূপরেখা বলেন, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, কিংবা 69-এর দফাগুলা বলেন, পলিটিশিয়ান লিডার। 5ই আগস্টের পরে টোটাল পলিটিক্যাল লিডার যারা আছে সবাই ব্যর্থ হয়েছেন। ওই সময় পলিটিক্যাল লিডার সার্থক হয়েছিল, কারণ দুইটা প্রেক্ষাপটই তো এক না। ধন্যবাদ আপনাকে। মাহবুব কামাল ভাই, আপনার জিজ্ঞাসা মানে আপনি যেটা বলবেন সেটা তো আমরা জানতেই চাইবো, সাথে একটু জানতে চাই যে এখন রাজনীতিবিদদের হাতে আছে কিনা। আচ্ছা, আমি আমার বন্ধু সালামের একটু খুব স্ট্রাইক করছে, আমি একটু মানে সাপ্লিমেন্ট করব, মানে কোনো কন্ট্রাডিকশন না। সেটা হচ্ছে উনি বললেন যে এই যে কি দুর্নীতি দমন কমিশন টোন বললো না, আর একটা বললো যে দুর্নীতি যাতে না করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। দেখেন, মানে দুর্নীতি যাতে না করতে পারে সেইটা কিন্তু একটা সিস্টেমের ব্যাপার। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, যেমন ব্যাংকে কর্মচারীরা লাখ লাখ টাকা গুনে না, গুনে তো, এবং মনে মনে কিন্তু অধিকাংশই চোর, যে যদি নিতে পারতাম। কিন্তু একটা টাকাও ওখান থেকে নেওয়া যায় না। কেন? যদি একটা টাকা কেউ সরায় তাহলে দিন শেষে মানে সন্ধ্যার সময় ধরা পড়ে যাবে এই টাকাটা কোন টেবিল থেকে কে এটা করছে, হিসাব না মিলে বাইরে দিতে পারবে। ঠিক আছে? ফলে ওখানে চুরি করার কোনো সুযোগ নাই। দি সিস্টেম মেক্স দেম আপনার অনেস্ট। এখানে কিন্তু ব্যক্তিটা অনেস্ট না, ব্যক্তিটা কিন্তু মনে মনে ভাবতেছে আহা এখান থেকে যদি 1 লাখ টাকা নিতে পারতাম, কিন্তু সে পারতেছে না। কেন? সিস্টেমের কারণে। সো একটা সিস্টেম যদি করা যায় যে দুর্নীতি আর হবে না, এটা কিন্তু করা সম্ভব। এটা দীর্ঘ আলোচনা। দেখেন, এই যে বললে না এই যে দুর্নীতি দমন কমিশন, আমি সংস্কার প্রক্রিয়াগুলি যখন চলতেছিল আমি একটা দুইটা টেলিভিশনে বলছিলাম যে এত কিছু তো দরকার নাই, 4টা জিনিস করলেই এনাফ। আমি স্পেসিফিক্যালি বলছিলাম, রাজীব ভাই শুনেন। 1 নম্বর হচ্ছে যেটা বলা হয়েছে যে টেনিউর, প্রাইম মিনিস্টারের টেনিউর 10 বছরের বেশি না, এইটা ঠিক আছে, ইট ইজ অ্যাগ্রিড। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমায় দিতে হবে। হ্যাঁ, আমাদের যে এখনকার প্রধানমন্ত্রী এটা মানে এটা কি বলে যে রাজার সম্রাজ্ঞীদের চাইতেও বেশি ক্ষমতা করে, এটা কমাই দিতে হবে। এটা কি হবে? এটা প্রেসিডেন্টের সাথে ব্যালেন্স করে কিভাবে এটা আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত আমার প্রশ্নটা একটু জানতে চাই মাহবুব ভাই। আর একটা হচ্ছে যে 70 ক্লজকে রিভাইজ করতে হবে। আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডিগুলিকে এম্পাওয়ার করতে হবে যাতে তারা, তাইলে কিন্তু আর কিছু থাকে না। না, আপনার প্রশ্ন উত্তর দিব কিভাবে? এইগুলো তো অনেকগুলি প্রশ্নের তো কাউন্টার আছে তো। যেমন ধরেন যে ছোট করে বলতে, যেমন ধরেন যে এমপিদের যোগ্যতা না, এক এমপি বক্তৃতা করছে অনেক আগে, তোমরা শেক্সপিয়ারের মতো বিজ্ঞানী হও, বুঝেন, শেক্সপিয়ারের মতো বিজ্ঞানী হও। আমি একটা প্রবচন লিখছিলাম যে একজন সংসদ সদস্যের বেডরুম না থাকলেও চলে, কিন্তু লাইব্রেরি না থাকলে চলে না। মেঝেতে ঘুমাবে কিন্তু লাইব্রেরি থাকতে হবে। আমাদের কত পার্সেন্ট এমপি লেখাপড়া করে আপনি বলেন? হ্যাঁ, এবং নমিনেশন দেওয়ার সময়গুলি খেয়াল হয়, খালেক সাহেব নমিনেশন পায় নাই, হারুন মোল্লা নমিনেশন পায় নাই। হ্যাঁ, তারা কি ল ফ্রেম করবে, তারা কি আইন প্রণয়ন করবে? হ্যাঁ, এগুলি আগের কথা বলতেছি আমি এখনকার কথা বলে আমি আর ট্যাগ খাইতে চাই না। দেখেন, এই যে অনেকগুলি প্রশ্ন আসছে, যেমন এই যে ছোট ছোট দল না, আমাদের এখানে সাইকিটা কি জানেন? সাইকি হচ্ছে ইট ইজ বেটার টু বি দি টেইল অফ ইট টাইগার দ্যান টু বি দ্য ফক্স অফ হেড অফ এ ফক্স। মানে শিয়ালের মাথা হওয়ার চাইতে বাঘের লেজ হয়ে থাকবো, এইটা হয় না। হয় যে আমি শিয়ালের মাথা হব, বাঘের লেজ হওয়ার আমার দরকার নাই। হ্যাঁ, সুতরাং এই ছোট ছোট দল করে আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমি শিয়ালের মাথা, আমি বিএনপির লেজ হব না, কিংবা আওয়ামী লীগের লেজ হব না। ঠিক আছে? এই কারণে দলগুলি বাড়তেছে, এই কারণে দলগুলি বাড়তেছে, এক একটা দল করে সবাই মাথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বিএনপির একটা ওয়ার্ড কমিটির মেম্বার হয়ে আমার কি লাভ? আমি তো লেজ, তাই না? আমাকে মাথা হইতে হবে। তো এটা ইংরেজিতে প্রবাদ বলা হয়, ইট ইজ বেটার টু বি দি হেড অফ এ টাইগার ফক্স দ্যান টু বি দ্য টেল অফ এ টাইগার। এটা স্যাটায়ার আর কি, এটা বিদ্রুপ করে বলা হয়। তো ফলে এগুলি আমরা দেখতেছি, হ্যাঁ, সবটা মিলায় দ্য হোল থিং আপনার হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ, হতাশাজনক। এবং এইখান থেকে কিভাবে আমরা বের হব জানি না। আমরা অনুষ্ঠান শেষ করে দেব, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। যাওয়ার আগে একটু প্রত্যেককে আমি 1 মিনিট করে একটু সময় দিতে চাই। সেটি হচ্ছে বেগম রোকেয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বেগম রোকেয়াকে মুরতাদ বলেছিলেন। মানে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো রাজনীতি করছেন,
যদি আপনি আমাকে বলতে বলেন উনি মারা গেছেন কত সালে, আমার এই মুহূর্তে খেয়াল নেই। জি, উনি মারা গেছেন 1932 সালে। 1932 সালে, আশা করি যিনি বলছেন তার জন্মের আগে, আমার ধারণা, আমি জানি না। অবশ্যই 32 সালে যিনি মারা গেছেন, এই যে মানুষের হীনমন্যতা, ক্যান ই রিড দ্য মাইন্ড অফ দ্য পিপল, যে বলছে সে কি করে, তার ভিত্তিটা কি, ভিত্তিটা কি, মেজারমেন্ট করার ভিত্তিটা কি? তার জন্ম হইল সে মারা যাওয়ার পর, এক। দুই হচ্ছে, আমরা যখনই বাংলাদেশে নারী জাগরণের কথা বলি, বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী মহিলা হয়েছে অনেকবার, বাংলাদেশে বিরোধী দলীয় নেত্রী মহিলা হয়েছে অনেকবার, বাংলাদেশে বিচারপতি আছে মহিলা বহু, পুলিশ অফিসার আছে ইত্যাদি ইত্যাদি বহু আছে। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। তারপরেও কিন্তু সেই প্রধানমন্ত্রীরা যখন আলাপ করেন সেমিনারে নারী মুক্তির ব্যাপারে, সবার আগে যার নামটা তারাও আনেন সেটা হলো বেগম রোকেয়া। তারাও আনেন রংপুরের অজপাড়া গায়ে যার জন্ম। তো যারা প্রধানমন্ত্রী 3বার 4বার হইয়া 5বার হওয়ার পর, বিরোধী দল নেত্রী মহিলা হওয়ার পরেও আপনার যখনই নারী মুক্তির ব্যাপার আনে তখন নিজের কথাটা বলতে পারেন। ইভেন অন্য কোনো ওই দলের অন্য কোনো পুরুষ পলিটিশিয়ানও বাইরে গিয়ে যখন নারী জাগরণের কথা বলে, তারা তাদের নেত্রীর নাম বলতে পারে নাই, আজ পর্যন্ত শুনি নাই, ওই বেগম রোকেয়ার নামই ডাকে। তা সেই মহিলাকে যখন একজন সো কল্ড কোথাকার ভদ্রলোক এটা বলেন, এটা ইট উইল নট বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি, নাম্বার 1। নাম্বার 2, তার কোনো রাইটই নাই, তার ইমান পরীক্ষা করা দরকার আগে। আমার সাথে আসুক, আমি তাকে কনফার্ম করে দিই, আমি প্রমাণ করে দিব যে ওর ভিতরে ইমান বলতে কিছু নাই, আপনি নিশ্চিত থাকেন। যে ইমানদার ব্যক্তির প্রথম শর্ত হইল, তুমি অন্য কাউকে নাস্তিক বা আস্তিক বলতে পারবা না, প্রি কন্ডিশন। সুতরাং ওই লোকের প্রশ্ন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তাকে, লেট হিম কাম, কতটুকু লেখাপড়া করছে আমি জাজ করতে চাই, আই হেট হিম লাইক এনিথিং। ধন্যবাদ আপনাকে কল ভাই। আমরা জোয়ান অফ আর্ক পাই নাই, আমরা সিমন দা বোভার পাই নাই, আমরা বেগম রোকেয়াকে পাইছিলাম। হ্যাঁ, আমাদের এটা সৌভাগ্য, আমরা তার মতো একজন মহিষী নারী আমরা পাইছিলাম। দেখেন, কালকে আমি একটা আরটিভিতে বলছি যে কালকে নারী জাগরণের অবদান রাখার জন্য 4 জন নারীকে পুরস্কার দেওয়া হয়েছে কালকে, চিফ অ্যাডভাইজার দিছে বোধ হয়, এবং তারেক রহমান সাহেবও বেগম রোকেয়া সম্পর্কে অনেক প্রশংসার সুযোগ বলছেন। কথাটা হচ্ছে, যে ইউনিভার্সিটির যে শিক্ষক এইটা বললেন যে বেগম রোকেয়া মুরতাদ এবং কাফের, তার ব্যাপারে গভর্নমেন্ট কী করছে? আপনি যে 4 জন নারীকে পুরস্কার দিলেন বেগম রোকেয়া দিবসে, সেটা ঠিক আছে, খুবই ভালো উদ্যোগ এটা। হ্যাঁ, তো যিনি এটা বলে তার ব্যাপারে কোনো অ্যাকশনে গেছেন আপনি? তার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেন, তাকে অ্যাকাউন্টেবিলিটিতে আনা হয়েছে? হ্যাঁ, এত বড় একটা কথা, এত বড় একটা কথা উনি বললেন, এগুলো ফাইজলামি শুরু হয়েছে না? দেখেন, 5ই আগস্টের পরে দেখেন, দিস কান্ট্রি ইজ ফুল অফ স্টুপিড দিয়ে ভর্তি এই দেশ। 5ই আগস্টের পরে বেগম রোকেয়ার ছবিতে কালি মাখা হইলো, কালি মাখায় টাকায় ওখানে বিশ্রী সব অভিধা। হ্যাঁ, এগুলো আমি দেখছি আর কি। হ্যাঁ, এগুলো বুঝে বেগম রোকেয়া কী জিনিস। হ্যাঁ, আজকে মানে নারী সমাজ যে আজকে এত দূর আগায় গেছে, হ্যাঁ, এটা তো একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে তাকে বলে দিচ্ছে মুরতাদ, কাফের। হ্যাঁ, তার ছবিতে কালি মাখা হচ্ছে, মানে কোথায় এসে পড়ছি ভাই আমরা? জি সালাম ভাই, আমি আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাই যে এই যে বেগম রোকেয়াকে নিয়ে এমন মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আবার 2 ভাই যেটা বললেন, এর বাইরে তো আর কোনো বক্তব্য নাই। এখন কথাটা হলো যে যদি স্বাধীনতা মানে এই যে আমি যা তা বলে গেলাম, আর স্বাধীনতা মানে এই যে সরকারে যে আছে এটা প্রমাণও নাই, অর্থাৎ তাকে তো সাথে সাথে আইনের আওতায় আনা উচিত। কিন্তু সরকার তো সেটা করছে না, করে না। এই জন্যই তো, তাহলে সরকার থেকে লাভটা কি? এই জন্যই তো বললাম যে সব কিছুই আপনার ডিপেন্ড করে, শোনেন, সব কিছু ডিপেন্ড করে আইনের শাসনের উপরে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আর আমি বেশিরভাগ জোর দিতেছি, আমি পলিটিশিয়ানের উপরে জোর কম দেই নেই, আবার ব্যুরোক্রেসির উপরে জোরটা আমি বেশি দিই, একই পরিমাণ দিছি। কিন্তু দেশটা পরিচালনার জন্য, যেন আমি যেটা অন্তত পড়েছিলাম যে চীনে একটা প্রভিন্সে আছে যে প্রশাসনিক দায়িত্ব দেওয়ার আগে তাদেরকে কয়েক মাস জেলে থাকতে হয় দায়িত্ব নেওয়ার আগে। অর্থাৎ সে যদি অপরাধ করে তাহলে জেলটা যে কি আগে থেকেই তাকে দেখায় নিয়ে আসে। এটার জন্যই দরকার যে আমাদের এখানে এখন যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আইন নিয়ে যারা ডিল করে তাদেরকে কঠোর করার জন্য, তাদেরকে সৎ হওয়ার জন্য, তাদেরকে নিরপেক্ষ হওয়ার কোনো বিকল্প নাই। এবং কারণ তারা যদি ঠিক হয় তো দেখবেন যে ওই পলিটিশিয়ানরাও ঠিক হয়ে গেছে,
দেশও ঠিক হয়ে গেছে। কাজে এটার জন্যই যে কথাটা আমার বন্ধু যেটা বলছে, যে বা ভাইও যেটা বলছে, যে সিস্টেম, আমি ওইটা বলছি, সিস্টেমটা যে পর্যন্ত আপনি অ্যাডপ্ট করতে না পারবেন, আর সিস্টেম অনুযায়ী যখন দেশটা না চলবে তখন হবে না। কারণ আমাদের এটা দেখা গেছে একই জায়গায় দুই আইন, আমার জন্য এক আইন, সরকারি কর্মচারীদের জন্য এক আইন, তাদের জন্য মামলা হবে না, আমার জন্য হয়ে যাবে। এই যে এই সমস্ত বিষয় যেগুলো আছে, অর্থাৎ আমার ক্ষমতা আছে বলেই আমি এটাকে অবজ্ঞা করলাম, নো, যার ক্ষমতা আছে তাকে বেশি আইনের ইসের মধ্যে আনতে হবে। যদি এইটা করতে পারি তাহলে। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন ঘুরে ফিরে সেই শেষ কথা একটাই, যদি দেশটাকে আমি রক্ষা করতে চাই এবং একটা ডেমোক্রেটিক প্রসেসে যেতে চাই, শত দুর্বলতার মধ্যেও এটা নির্বাচন ছাড়া কোনো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।